আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আইটিপলি ঢাকা ইউনিভার্সিটি ব্রাঞ্চের সেক্রেটারি হিসেবে কাজ করছি। আহ, আপু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। আমি সরাসরি ম্যামদের কাছে চলে যাচ্ছি তাদের রিসার্চ রিসার্চ প্রসেসের ব্যাপারে, যে বা তারা যে হায়ার এডুকেশন প্রসেসটা শুরু করেছিলেন, আমি সেই ব্যাপারেই আগে জানতে চাচ্ছি। যে প্রথমে মার্শিয়া জামান ম্যামের কাছে জানতে চাচ্ছি যে ম্যাম, আপনি কিভাবে আন্ডারগ্র্যাডের পরেই আপনার যে হায়ার এডুকেশন প্রসেসটা বাইরে করার ব্যাপারে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, ওগুলো সম্পর্কে যদি আমাদেরকে বলতেন আর কি। Sure, definitely. Actually, I'm একটা slide ready করেছি, so I would like to share the presentation with you all. So that, um, okay, can you guys see my presentation? হ্যাঁ। দেখা যাচ্ছে? Okay, all right. Okay, so introduction এর part তো শেষ. Wait a minute. Okay, so একদম basic approach থেকে যদি start করি. আহ শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে মানে first of all you have to think about it. Where do you wanna, in which country specifically তুমি কোথায় তোমার হায়ার স্টাডিজটা করতে চাও সেটা সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করতে হবে। তারপর obviously you can talk to your friends or seniors about the steps and procedures, but yeah, আমি স্টেপ বাই স্টেপ পরে আসবো, বাট দিস ইজ দ্য বেসিক অ্যাপ্রোচ। তারপরে তুমি যত সিনিয়রদের সাথে কথা বলবে, যারা বর্তমানে বাইরে আছে অলরেডি হায়ার স্টাডিজ এর জন্য, তাদের সাথে কথাবার্তা বলবে, তাদের এক্সপিরিয়েন্সটা যখন জানতে পারবে, তখন that is your gathering information about how can you apply for higher studies, and তারপর you have to start preparing for all the steps, necessary steps, যেগুলো আমরা পরের স্লাইড গুলোতে দেখবো. So let's get into that. সো তোমার আন্ডারগ্রাড শেষ করার পরে মানে হায়ার স্টাডিজ এর জন্য আই উড সে মেইন না, ফার্স্ট ইনিশিয়াল যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার আননেসেসারি এক্সামস। তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল গুলোর জন্য যে এক্সাম গুলো আছে সেগুলা, ফর এক্সাম্পল আইএলটিএস, টোফেল, জিআরই। আবার কেউ যদি তোমরা সাবজেক্ট চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট স্পেসিফিক জিআরই লাগে। সো সেই সাবজেক্ট স্পেসিফিক জিআরইর জন্য প্রিপারেশন নেওয়া বা খোঁজ খবর নেওয়া যে তুমি যখন ফিল্ড চেঞ্জ করছো বা অন্য কোনো নতুন ডিপার্টমেন্টে যাচ্ছ, ফর এক্সাম্পল কোর ফিজিক্সে যদি যেতে চাও, সেক্ষেত্রে তোমার ফিজিক্স স্পেসিফাইড জিআরই দিতে হবে কিনা সেটা তুমি যে ইউনিভার্সিটিতে যাবে সেই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টটা দেখবে আছে কিনা, সেই অনুযায়ী ইউল হ্যাভ টু টেক প্রিপারেশন যে কোন কোন এক্সাম গুলা তোমার লাগবে। অলরাইট, এরপরে হচ্ছে তোমার সিভি প্রিপেয়ার করা। আচ্ছা, এক্ষেত্রে সিভি প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে তুমি তোমরা দেখতে পারো যে প্রিভিয়াস যারা গিয়েছে তাদের সিভির টেমপ্লেট গুলো দেখতে পারো, তাহলে তোমাদের হচ্ছে একটা আইডিয়া থাকবে যে সিভিতে কোন কোন ইনফরমেশন গুলা মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন ইনফরমেশন গুলো তোমার অ্যাড করতে হবে, সো দ্যাট সিভিটা অনেক লেন্দি না হয়ে যায়, ইটস প্রিসাইজড অ্যান্ড আই থিঙ্ক ইটস বেটার যে তোমার সিভি 2 পেজের মধ্যে থাকে। সো ইন দ্যাট কেস তোমার ওল্ড টেমপ্লেট গুলা খুবই হেল্পফুল হবে। তোমার প্রিভিয়াস যারা গিয়েছে সেই টেমপ্লেট গুলো দেখে তুমি তোমার মতো করে সিভি ফার্স্টে প্রিপেয়ার করবে। দেন অবভিয়াসলি তুমি অনেকবার সিভি তোমার রিড্রাফট করতে হবে, রিরাইট করতে হবে সিভি। তুমি যত বেশি সিভি মানুষের সিভি দেখবে তত নতুন আইডিয়া তোমার জেনারেট হবে, এন্ড দেন ইউ ক্যান লার্ন যে তুমি কিভাবে তোমার সিভিটা ক্রাফট করতে পারো সো দ্যাট ইটস প্রিসাইজড এন্ড নেসেসারি ইনফরমেশন গুলো থাকে। এন্ড অবভিয়াসলি তুমি তোমার সিভি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, যারা সিনিয়ররা যারা আছে বাইরে অলরেডি তাদের সাথে শেয়ার করতে পারো। তো তারা ফিডব্যাক দিলে সেই অনুযায়ী তোমার সিভিটা তোমার চেঞ্জ করবে। সো সিভি ক্রাফটিং আমি বলবো খুবই এসেনশিয়াল একটা জিনিস। অ্যান্ড তোমরা যখন হায়ার স্টাডিজ এর জন্য প্রিপারেশন নিবে, সো তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি হায়ার স্টাডিজ করবে এট সাম পয়েন্ট, সো আই উড সে যে তুমি একাডেমিক প্লাস নন একাডেমিক যা করবে সেটা মাথায় নিয়ে করবে, যে হাউ ইট ক্যান এনরিচ ইউর সিভি। তোমার সিভিতে কিভাবে তোমার মানে তুমি লাইফে কি কি করতে পারলে তোমার সিভিটা এনরিচড হবে, হায়ার স্টাডিজ এর জন্য হেল্পফুল হবে। সো ইয়া, এর পরে সিভির পরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। সো মোরালেস এই সবগুলা প্রসেসের সাথে আই থিঙ্ক যারা হায়ার স্টাডিজ এর জন্য যেতে চায় মোরালেস সবাই জানে, এগুলোর সাথে সবাই ফ্যামিলিয়ার। আমি জাস্ট একটা
বেসিক আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। তো এসওপি লেখার ক্ষেত্রে, স্টেটমেন্ট অফ পারপাস লেখার ক্ষেত্রে আমাকে যেটা আমার ফ্রেন্ডরা যারা অলরেডি গিয়েছিল তারা সাজেস্ট করেছিল, প্লাস সিনিয়ররা, সেটা হচ্ছে ফার্স্টেই কারো এসওপি না পড়া। সিভির ক্ষেত্রে যেরকম ইউ ক্যান লুক ফর ওল্ড টেমপ্লেটস যাতে করে ইউ নো what you can add, but SOP এর ক্ষেত্রে একটু different. That's the opposite of it. You should not read someone else's SOP because তাহলে তুমি highly influenced হয়ে যেতে পারো। In that case, অনেকের SOP এর সাথে তোমার SOP টা একরকম হয়ে যাবে, so it won't stand out. So that's a very good suggestion, I would say. So first তোমরা SOP craft যখন শুরু করবে, just লিখো, just put in all the details, তুমি কিভাবে প্রেজেন্ট করতে চাও নিজেকে, and it should reflect you, যে তুমি তোমার জার্নিটা তুমি রিপ্রেজেন্ট করছো আম, তুমি ইউনিভার্সিটির কাছে, সো দ্যাট হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স, তোমাকে কেন নেবে ইউনিভার্সিটি। সো সেই সবগুলা থাকবে তোমার এসওপি তে। সো আমি বলবো যে তোমরা তোমাদের এসওপিটা ফার্স্টে নিজের মতো করে একটা স্টোরি, নিজের স্টোরি লিখবে, ভার্সিটির কাছে প্রেজেন্ট করবে, ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ। সো তারপরে তুমি হচ্ছে অন্যদের এসওপি, একবার তুমি তোমার করার পরে তুমি তারপরে তুমি অন্যদের এসওপি দেখতে পারো। অন্যদের এসওপি দেখলে তুমি এসওপি স্ট্রাকচারটা সম্পর্কে তোমার আইডিয়া হবে। তারপর ইটস অল অ্যাবাউট রিঅ্যারেঞ্জিং অ্যান্ড রিফ্রেজিং ইয়োর এসওপি। সো দ্যাটস আ ডিফারেন্ট অ্যাপ্রোচ দেন সিভি, আই উড সে। যে এসওপির ক্ষেত্রে তুমি ফার্স্টে নিজেরটা লিখে তারপর অন্যদেরটা পড়ে দেন ইউ ক্যান জাজ ইয়োর এসওপি, যে তোমার কোন দিকটা চেঞ্জ করা উচিত এসওপির ক্ষেত্রে। অ্যান্ড অবভিয়াসলি এসওপি, আমি আমি এটা খুবই এমফেসাইজ করবো যে এসওপি লেখার জন্য অনেক সময় হাতে নিয়ে লিখবে, কয়েক মাস ধরে লিখবে, বিকজ হচ্ছে it takes time to write that story, যে what makes you different. Okay, and SOP needs a lot of rewriting, lots of rewriting. অনেক অনেক ড্রাফট করতে হয়, অনেকগুলো ড্রাফটের পরে যে তোমার এসওপি ফাইনালাইজড হয়। So in the meantime, you can share it with your friends initially for feedback. তারপর তুমি নিজে হচ্ছে, আমি বলবো যে একটা ড্রাফট লিখলে 2-3 দিন পর আবার সেই ড্রাফটটাতে গো ব্যাক করে তুমি নিজেই দেখবে যে তোমার নিজের কাছে মনে হচ্ছে যে নো, আই ক্যান চেঞ্জ দিস, এটা এটা করলে ভালো হবে, বা এই প্যারাগ্রাফটা বা এই প্যারাগ্রাফের আগে নিলে কোহেসিভ হবে। সো নিজেই অনেকবার তুমি দেখবে যে তোমার তোমার নিজের কাছে 2-3 দিন আগের লেখা এসওপি মনে হচ্ছে যে না, আই শুড চেঞ্জ দিস স্টাফ। সো অনেক রিরাইট করতে হবে, অনেকবার তোমার ড্রাফটটা প্রিপেয়ার করতে হবে। সো ফ্রেন্ডদের কাছে ফিডব্যাক পাওয়ার পরে তোমার যখন মনে হবে যে না, এখন আমার মনে হচ্ছে যে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে এসেছে, সো তখন তুমি তোমার সিনিয়রদের সাথে শেয়ার করতে পারো, যারা অলরেডি বাইরে আছে, যে তারা তাদের ফিডব্যাক দিলে তারপর সেই অনুযায়ী তোমরা তোমাদের এসওপিটা ফাইনালাইজ করতে পারো। এন্ড এগেইন আই এম ফোকাসিং অন দিস পার্ট, যে এসওপি ইট টেকস টাইম। সো টাইম নিয়ে অনেকবার ভালোভাবে চিন্তা ভাবনা করে তোমার এসওপিটা লিখতে হবে। and it's like telling a story about yourself, যে তুমি রিসার্চ কেন করতে চাচ্ছ, আম, কিভাবে তুমি ইন্সপায়ার্ড হয়েছো, রিসার্চের জার্নিটা কিভাবে শুরু হয়েছে, বা এই ফিল্ডে কেন তুমি রিসার্চ করতে চাচ্ছ, হোয়াট ইন্সপায়ার্ড ইউ, তোমার এক্সপিরিয়েন্স কি কি আছে সেগুলো তুমি এসওপিতে শেয়ার করতে পারো, তোমার এক্সট্রা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস থাকলে শেয়ার করতে পারো। সো ইটস অল অ্যাবাউট টেলিং আ স্টোরি অ্যান্ড কিভাবে তুমি নিজেকে প্রেজেন্ট করবে। সো সময় নিয়ে আমি বলবো যে এসওপিটা ড্রাফট রেডি করবে। সো অ্যান্ড তারপরে হচ্ছে লেটার অফ রেকমেন্ডেশন। সো প্রতিটা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 3জন করে 3টা লেটার অফ রেকমেন্ডেশন জমা দিতে হয়। আম, তোমার যাদেরকে তুমি রেফারেন্স হিসেবে দিচ্ছ তারা যদি নিজে থেকে পুরো ড্রাফটটা লিখে দেয় তাহলে তো ভালো, বাট অনেক সময় অনেকের সময় হয় না, সেক্ষেত্রে তুমি যদি একটা ড্রাফট রেডি করে দাও তাদেরকে, সো ইটস রিয়েলি হেল্পফুল যে তুমি একটা ইনিশিয়াল ড্রাফট রেডি করে তাদেরকে দিলে, তারপর তারা তাদের মতো করে সেই ড্রাফটের উপর তারা হচ্ছে সেটাকে আরো মডিফাই করে দেন দে ক্যান সেন্ড দ্য ফাইনালাইজড ভার্সন। সো সেক্ষেত্রে তোমার আমি বলবো যে 4 থেকে 5 জন প্রফেসরকে মাথায় রাখবে, যে যাদেরকে তুমি তোমার রেফারেন্স হিসেবে দিতে চাও। সো তারপরে হচ্ছে উম, যেহেতু তুমি
পাঁচজনকে বলছো, তোমার অ্যাটলিস্ট 3 থেকে 4 টাইপের ড্রাফট তোমার নিজের এলওআর এর জন্য রেডি রাখবে, যাতে করে একটা ড্রাফটের সাথে আরেকটা ড্রাফট মিলে না যায়। সো আই উড সে যে 2 থেকে 3টা বা 3 থেকে 4টা ডিফারেন্ট ভার্সনস অফ লেটার অফ রেকমেন্ডেশন তুমি প্রিপেয়ার করো। অ্যান্ড তুমি 4-5 জন প্রফেসর নাম মাথায় রাখলে, যে যাদেরকে তুমি যাদের কাছ থেকে তুমি এলওআরটা নিতে চাও। অ্যান্ড অবভিয়াসলি তাদের নাম দেওয়ার আগে অ্যাপ্লিকেশনে ইউ হ্যাভ টু আস্ক ফর দেয়ার পারমিশন, যে তাদের নাম তুমি দিচ্ছ। মোস্ট অফ দ্য টাইম দে উইল বি ওকে উইথ ইট, সো ইটস ফাইন। অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশনের ডেডলাইনের আগে এনাফ টাইম দিবে, যাতে করে হচ্ছে প্রফেসররা মোস্ট অফ দ্য টাইম দে আর ভেরি বিজি। সো যাতে করে হচ্ছে দে হ্যাভ এনাফ টাইম তোমার ড্রাফটটাকে এডিট করে তারপর পাঠানোর জন্য। সো ডেডলাইনের 2-3 দিন আগে বলবেন না যে যে আমার এলওয়ারটা দিতে হবে আপনার। লিস্ট কয়েক সপ্তাহ, 2-3 সপ্তাহ হাতে রেখে দিবে, এন্ড যদি তারা ভুলে যান তো সেক্ষেত্রে তোমার রিমাইন্ডার ইমেল দিতে পারো। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? শুধু আমি কি একবারে বলে যাবো, নাকি নাফিসা এন্ড আই শুড গো ব্যাক এন্ড ফর্থ? ইয়েস ম্যাম, আমরা শুনতে পেয়েছি। আমার মনে হয় আমরা একটু নাফিসা ম্যামের কাছ থেকে বাকিটা শুনি। তার হচ্ছে আহ, তার আর হায়ার স্টাডিজ জার্নি সম্পর্কে একটু জেনে নিই। ইয়েস, ম্যাম, শিওর। আপনি কি আমাদেরকে একটু বলবেন নাফিসা ম্যাম? হ্যাঁ, শিওর। সো শৈলী মোস্টলি কভার করে ফেলেছে, যেগুলো আসলে স্টার্টিংটা কিভাবে করতে হবে। তো হচ্ছে লেট মি, আমি এত ডিটেলসে যাব না, আমি জাস্ট কি পয়েন্টস গুলো দিয়ে একটু দেখাই, যেটা হচ্ছে ওকে। ওকে, সো জিআরই, টোফেল, তারপর এলওআর, এসওপি, সিভি, এগুলো তো মার্শিয়া বলে ফেলেছে। আমি ওগুলোর ডিটেলস আসলে যাব না। মেইন যে কথাগুলো, যে প্রথমে একটা সাজেশন, জিআরই বা টোফল এগুলাতে এত টাইম স্পেন্ড করার কোনো দরকার নেই আসলে। অনেকে বলে যে জিআরই স্কোর 320, 330 হলে ভালো ফান্ডিং, ইউনিভার্সিটি, প্রফেসর এসব পাওয়া যায়। এগুলো আসলে এরকম কিছু না। একটা মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে সবগুলো ইউনিভার্সিটির, আই গেস 305 এর উপরে আমি জিআরই কথা বলছি। ওটার উপরে একটা রিকোয়ারমেন্টস উপরে থাকলে ওরা অ্যাপ্লিকেশনটা কনসিডার করে। এর বেশি বা কমের উপর ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসলে কোনো এফেক্ট পড়ে না। তো ওই জিআরই টোফেলের জন্য এত প্রেশার না নিয়ে আমি বলবো যে নো ইউর প্যাশন, যে কিসে তুমি রিসার্চ করতে চাও, কোনটা তোমার ইন্টারেস্ট, কোনটা তোমার কাছে ইন্টারেস্টিং লাগে, হোয়াট ইজ ইউর ইন্টারেস্ট। তারপর হচ্ছে কিছু টাইম বের করবে যে ইনস্টিটিউশন, প্রফেসর, একটা সিলেক্ট ইনস্টিটিউশন, তারপর হচ্ছে একটা প্রফেসর বের করো যে সে হচ্ছে এরকম এই ধরনের কাজ করে, নট নট লাইক ওয়ান প্রফেসর। 4-5টা প্রফেসরকে তুমি সিলেক্ট করো যে এদের কাজগুলো দেখবে, তাদের পেপার পড়ো বা তাদের ডিফারেন্ট অনেক কিছুই থাকে যেগুলো তুমি দেখে বুঝতে পারবে যে ইফ ইট ইন্টারেস্ট ইউ অর নট, রিচ আউট টু দেম। তারপর প্রোগ্রাম রিকোয়ারমেন্টস কি, অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে 4 বছরের পিএইচডি শেষ করতেই হবে, অনেক ইউনিভার্সিটি হচ্ছে 6 বছরের রিকোয়ারমেন্ট, 6 বছরের নিচে পিএইচডি আসলে ওরা কনসিডার করে না। অনেক জায়গায় হচ্ছে 6 বছরের বেশি লেগে যায়। তো জাস্ট রিসার্চ অন দ্যাট, যে প্রোগ্রাম রিকোয়ারমেন্টস কি, প্রফেসরের রিকোয়ারমেন্টস কি, তোমার প্যাশন কি, এগুলোর উপর বেশি টাইম স্পেন্ড করবেন। অ্যান্ড এসওপি, এলওআর, ট্রান্সক্রিপ্ট, সিভি, এগুলো নিয়ে আমার আসলে তো বলার কিছু নেই, এগুলো মাসে কভার করে ফেলেছে। তো এরপরে আসে যে আফটার ইউ নো ইউর প্যাশন, আফটার ইউ নো ইউ লাইক তুমি কোন দিকে যাচ্ছ, কোন ইনস্টিটিউশনকে প্রেফার করছো, এরপরে হচ্ছে ইন্টারভিউ আসে। এইগুলো জিনিসটা কিন্তু ডিপেন্ড করে ডিফারেন্ট স্টেট, ডিফারেন্ট ইউনিভার্সিটিতে। মানে এখন হচ্ছে যে অনেক ইউনিভার্সিটি সেন্ট্রাল ফান্ডিং এর উপর চলে, যে ওদের প্রফেসরের কোনো ফান্ড থেকে স্টুডেন্ট নেয় না। যে ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ গুড এনাফ, যদি তোমার সব রিকোয়ারমেন্টস ফুলফিল করো, তাহলে ওরা তোমাকে অ্যাডমিশন দিবে। আফটার এ ইয়ার অর টু তখন তুমি প্রফেসরের আন্ডারে তুমি তোমার রিসার্চ শুরু করবে, মানে দ্যাটস ওয়েন ইউ গেট ইনটু রিসার্চ।
আবার অনেক ইউনিভার্সিটি আছে হচ্ছে যে প্রফেসর ফান্ড থাকলে ইউনিভার্সিটি নিবে আর ডিপার্টমেন্ট নিবে। তো তখন কি তুমি একেবারে শুরুতেই হচ্ছে রিসার্চে ঢুকে যাচ্ছ, রিসার্চ শুরু করে দিচ্ছ। আবার অনেক ইউনিভার্সিটি হচ্ছে কোর্স ওয়ার্কই লাগে না, তো জাস্ট জাস্ট ডাইভ ইনটু রিসার্চ, কোনো কোর্স ওয়ার্ক ছাড়াই। তো জাস্ট রিসার্চ অন, তুমি ওটাও আসলে দেখতে হবে যে কোন ডিপার্টমেন্টে যাচ্ছ, কোন ইউনিভার্সিটি যাচ্ছ। ইভেন আমি এটাও বলবো যে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে একই ইউনিভার্সিটিতে। তো তুমি তোমার প্যাশন জানার পরে, তুমি তোমার ইউনিভার্সিটি সিলেক্ট করার পরে ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টস কি, তারপর হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং অর নট, আর ফ্যাকাল্টি, কোন ফ্যাকাল্টিকে অ্যাপ্রোচ করছো, তাদের ফান্ডিং আছে কিনা, তোমার যে ইন্টারেস্ট কাজ করা যে ফ্যাকাল্টির সাথে, সে কি স্টুডেন্ট নিবে কিনা ইন 2 ইয়ার্স অর ইন 3 ইয়ার্স যদি তুমি ওই সেন্ট্রাল ফান্ডিং এ যাও, বা ওই ফ্যাকাল্টি হচ্ছে তোমার ওই সময়ই নিবে কিনা, যে তুমি ফলে অ্যাপ্লাই করছো ওই ফলেই নিবে কিনা, সেটাও করতে পারো। মানে সেটা আসলে তোমার জানা উচিত। এগুলা ভালো মতো জেনে তারপরে আহ আসলে এখানে আসা উচিত। কারণ অনেকেই দেখা যায় যে তুমি জাস্ট সেন্ট্রাল ফান্ডিং এ আসছো, কিন্তু তোমার এই ফ্যাকাল্টির সাথে কাজ করার ইচ্ছা, সেন্ট্রাল ফান্ডিং আসার পর 1 বছর পর তুমি যেখানে কাজ করতে চাচ্ছ তার ফান্ডিং নাই, তখন তোমার ওই ফ্যাকাল্টি ছাড়া অন্য অন্য কোনো ফ্যাকাল্টির কাছে যেতে হচ্ছে যেখানে তোমার ইন্টারেস্ট নেই, তাই না? তো সে ওগুলো করে তো আসলে তোমার কোনো হেল্প হচ্ছে না। তো ওসব জেনে যে তুমি কার সাথে কাজ করতে চাচ্ছ, তার সে কি নিবে কিনা, ওই সময় নিবে কিনা, বা ইন 1 ইয়ার নিবে কিনা। ইভেন এমনও হয় যে তুমি হয়তো ফলে অ্যাপ্লাই করছো, কিন্তু ওই ফ্যাকাল্টি ওই ফলে হচ্ছে স্টুডেন্ট নিবে না, তার কাছে ফান্ডিং হচ্ছে নেক্সট স্প্রিং থেকে। তো হোয়াট ইউ ক্যান ডু ইজ, তুমি অ্যাপ্লাই করো, ফলে তোমার অ্যাডমিশন যদি হয়ে যায়, তুমি ডিফার করো, স্প্রিং থেকে তুমি তোমার পিএইচডি জার্নি শুরু করতে পারো যদি তোমার প্রফেসর ফান্ডিং থেকে চলে আসে। এন্ড এই ফান্ডিং এর অপশনে বলবো যে অনেক ধরনের ফান্ডিং অপরচুনিটি থাকে ডিফারেন্ট ইউনিভার্সিটি, এটাও ভ্যারি করে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট, ইভেন প্রফেসর টু প্রফেসর। তো এক ধরনের ফান্ডিং হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যেটা তুমি শুধু রিসার্চ করবে, তোমার কোনো অন্য অন্যান্য কাজ করা লাগবে না, তুমি জাস্ট তোমার রিসার্চ তোমার প্রফেসরের কাজ করবে। আরেকটা ফান্ডিং অপরচুনিটি আছে টিএ, টিচিং অ্যাসিস্ট্যান্ট। সেটা হয় যে তুমি তোমার রিসার্চ করবে, তুমি কোর্স ওয়ার্ক করবে, প্লাস তোমার আহ কোনো কোর্স নিতে হবে বা কোনো কোর্স গ্রেডিং এর জন্য করতে হবে। এই টিএ বলবো যে যে দায়িত্বটা এটাও তোমার ডিফারেন্ট ডিফারেন্ট হতে, অনেকে হচ্ছে হচ্ছে পুরো কোর্সই নিতে হয়, তো অ্যাজ এন ইনস্ট্রাক্টর তুমি কাজ করবে, অনেক জায়গাতে শুধু গ্রেডিং করবে। তো ওই ধরনের ফান্ডিং অপরচুনিটিও থাকে। টিএটা করলে হচ্ছে অনেক প্রেশার পড়ে যায়, যে তোমার তুমি নিজে রিসার্চ করছো, তুমি কোয়েশ্চেন বানাচ্ছো, তুমি নিজে গ্রেড করছো, আবার তোমার কোর্স ওয়ার্কও করছো, সেটা অনেক প্রেশার পড়ে যায়। আবার অনেক ইউনিভার্সিটি থাকে যে, যেমন আমার এখানে আছে, আই থিঙ্ক ইটস কল্ড প্রেসিডেন্সিয়াল ফেলোশিপ, আর আই ডোন্ট রিমেম্বার, বাট এই ধরনের অনেক অনেক ধরনের ফেলোশিপ থাকে ইউনিভার্সিটি ওয়াইড। সেটা তোমার হচ্ছে, এটা কিন্তু তোমার পিএইচডি এর অ্যাপ্লিকেশনের সাথে না, ওটা তোমার জন্য আলাদা অ্যাপ্লাই করতে হয়। যখন তুমি তোমার পিএইচডি অ্যাপ্লিকেশন করবে, ওটার সাথে সাথে এই ফেলোশিপের জন্য আলাদা অ্যাপ্লাই করতে হয়। তখন ওই ফেলোশিপ ফেলোশিপ পেলে মনে হয় 1 থেকে 2 বছর তোমার ফান্ডিংটা কভার হয়ে যায়। তো এটাও তোমাকে অনেক সময় হেল্প করে যে তোমার তোমার যে ইন্টারেস্টেড যে ফ্যাকাল্টি, সে তার যদি ফান্ডিং না থাকে, তুমি ওই ফেলোশিপে যে আসতে পারো। তারপর হচ্ছে 1-2 বছর ওই ফেলোশিপে থেকে দেন ইউ ক্যান গো টু ইউর প্রফেসর ফান্ডিং অর এনিথিং। তো এই আসলে এই এই জিনিসগুলোই হচ্ছে মেইন জিনিস প্রথমে শুরু করার আগে, যে তুমি কিভাবে শুরু করবে। তুমি তোমার প্রোগ্রাম সিলেক্ট করো, তুমি তোমার ফ্যাকাল্টি সিলেক্ট করো, এন্ড মেইন যে জিনিসটা, যে তুমি যে ইনস্টিটিউশনে যাচ্ছ সেগুলো রিকোয়ারমেন্টস কি, সেগুলো কিভাবে নিচ্ছে, সেন্ট্রাল ফান্ডিং কিনা, ফ্যাকাল্টি কিরকম। ফ্যাকাল্টি অনেক বড় একটা ইস্যু। তুমি 4-5 বছর একজন কাজ করতে, আমি হয়তো মানে আমরা পরে এটা নিয়ে কথা বলবো। এখন এই যে আমি জিনিসগুলো বললাম, মানে প্রোগ্রাম রিকোয়ারমেন্টস বা ফান্ডিং অপরচুনিটি বা প্রোগ্রাম কিরকম হবে বা ফ্যাকাল্টি কিরকম হবে, ফ্যাকাল্টি ফান্ডিং কিরকম হবে, এগুলো আমি পুরোপুরি বলছি ইউএস বেস। ইউকেটা আমি ঠিক বলতে পারবো না, মার্শিয়া বলতে পারবে, কিন্তু সেটা হচ্ছে খুবই ডিফারেন্ট। আমি বলবো যে ইউএস এর ইভেন স্টেট টু স্টেট, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ইজ ভেরি ডিফারেন্ট, যে তোমার ফান্ডিং অপরচুনিটি ভেরি ডিফারেন্ট, প্রোগ্রাম রিকোয়ারমেন্টস ডিফারেন্ট, ইভেন ডিপার্টমেন্ট টু ভেরি ডিফারেন্ট। আমি এখানে আমার এখানে ইসিএ তে যে রিকোয়ারমেন্টস, সেটা ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। ইভেন ওটা সিএস থেকে অনেক ডিফারেন্ট। তো এটা আসলে তোমার একটা খোঁজ খবর নিতে হবে যে তুমি কোথায় যাচ্ছ, কোথায় অ্যাপ্লাই করছো। এন্ড ইউকেটা তো আরো ডিফারেন্ট, আই থিঙ্ক সো। সো আমি বলবো যে মার্শিয়া যদি এই বিষয়টাকে নিয়ে একটু
বলেন। Yeah, sure. Um, okay. যদিও আমার let me share my screen. Enough if you just stop sharing. Okay. স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? Yes, miss. ওকে। আচ্ছা, এক্ষেত্রে ফান্ডিং এর ব্যাপারে কথা বলার আগে নাফিসা তো বললো যে ইউ হ্যাভ টু নো ইউর প্যাশন অ্যান্ড ইউনিভার্সিটি মানে তোমার হিউজ চাঙ্ক অফ টাইম তোমার স্পেন্ড হবে ইউনিভার্সিটি প্রফেসর খুঁজতে। সো এক্ষেত্রে আমার জাস্ট দু একটা কথা বলবো। সেক্ষেত্রে সেটার জন্য আমাকেও যে সাজেশন দেওয়া হয়েছিল আমি সেই সাজেশনে তোমাদেরকে বলবো যে আম, এই ইউনিভার্সিটি ইউএস ইজ ইজ হিউজ। তোমার প্রতিটা স্টেটে অনেক ইউনিভার্সিটি, তোমার প্রতিটা ইউনিভার্সিটিতে অনেকগুলো ডিপার্টমেন্ট, সো ইউ হ্যাভ টু গো থ্রু আ লট অফ ইনফরমেশন টু ফাইন্ড দ্য রাইট পারসন। সো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যখন ইউনিভার্সিটি লিস্ট করবে, আমি ইউএসএ তেও অ্যাপ্লাই করেছিলাম। সো তখন ইউএস এর জন্য ইউএস না, জাস্ট হচ্ছে ইউকে ইউএস যেটাই বলো, সেটার জন্য আমি যে মেথডটা ফলো করেছিলাম সেটা হচ্ছে আমি একদিন টাইম নিয়ে 2-3টা ইউনিভার্সিটি বা 4-5টা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকতাম। ঢুকে আমি ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে ঢুকে বিভিন্ন ল্যাব ঘেটে কোন রিসার্চারের কাজ হচ্ছে আমার সাথে অ্যালাইন করছে সেগুলো আমি নোট ডাউন করতাম। একটা এক্সেল শিট বানিয়েছিলাম, সেখানে প্রফেসরের কাজের একটা শর্ট সামারি এন্ড তার সাথে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা লিখে রাখতাম। এন্ড তারপর আমি নিজের মতো করে একটা মার্কিং মার্কিং না বলছে মার্কিং একটা প্রায়োরিটি লিস্ট বানিয়েছিলাম যে কোন প্রফেসরদেরকে আমি আগে মেইল করব। আহ সো ওই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমি ইমেইল করতাম, সো দ্যাট আই ক্যান কিপ ট্র্যাক অফ আমি কাকে কাকে হচ্ছে ইমেল করেছি। সো ফার্স্টে আমার প্রায়োরিটি লিস্টে উপরের দিকে যারা থাকতো আমি তাদেরকে মেইল করতাম, তারা যদি রেসপন্স করতো সো দেন ফাইন, দেন উই ক্যান প্রসিড। আর তাদের থেকে যদি রেসপন্স না পেতাম সেক্ষেত্রে আমি প্রায়োরিটি লিস্টের নিচের দিকে যারা প্রফেসর থাকতো তাদেরকে মেইল করা শুরু করতাম। সো এক্ষেত্রে আমি যে ইয়াটা ফলো করেছি, যে মেথডটা ফলো করেছি, যে তোমরা একদম টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি 1-2টা যখন অ্যাপ্লাই করবে, টপ র্যাঙ্কিং 1-2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। যেমন টপ 30 বা 40 এরকম 1-2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে। তারপরে মিডল রেঞ্জের যে ইউনিভার্সিটি আছে সেগুলোতে অ্যাপ্লাই করবে। এন্ড সেফ সাইডে থাকার জন্য তোমরা কিছু লো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো যাদের হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেট হয়তো বা অনেক হাই। সো এগুলো সেফ সাইডে থাকার জন্য এই প্রায়োরিটি অনুযায়ী তোমরা ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারো। এন্ড হচ্ছে প্রফেসরদেরকে যখন মেইল করবে ইউ ক্যান কিপ এরকম একটা এক্সেল শিট বানিয়ে নিলে আই থিঙ্ক দ্যাটস ভেরি হেল্পফুল। সবকিছু অনেক অর্গানাইজ থাকবে। এর অলরাইট, ইমেইলের ক্ষেত্রে যেটা বলবো, ইমেইলের ক্ষেত্রে যেটা খুবই ইম্পর্টেন্ট যে যাদেরকে ইমেল পাঠাচ্ছ ওই কান্ট্রির টাইম জোন অনুযায়ী তোমরা হচ্ছে ইমেল স্কেজুল করে রাখবে। অবভিয়াসলি তাদের উইকডেজে ওয়ার্কিং আওয়ারের মাঝে হচ্ছে তোমরা ইমেল করবে, উইকেন্ডে ইমেল করলে হয়তো বা তোমার ইমেলটা আননোটিস থেকে যাবে। এক্ষেত্রে অনেক টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো তোমরা হয়তো বা অলরেডি জানো, বাট এগুলো জাস্ট আমি একটা গো ওভার করে যাচ্ছি যে এগুলো তোমরা ফলো করতে পারো। যে 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 কান্ট্রির যাদের কাছে পাঠাচ্ছ সেই টাইম জোন অনুযায়ী তোমরা ইমেল স্কেজুল করে রাখতে পারো। এন্ড লাস্টের পয়েন্টটা যেটা হচ্ছে, যেটা নিয়ে আমি একটু কনফ্লিক্টেড ছিলাম, যে একই ল্যাবে যদি দুজন প্রফেসরকে তুমি অ্যাপ্রোচ করতে চাও, সো আই উড সে যে একই দিনে ইমেল না পাঠানো। তোমার তোমার যে প্রফেসরকে তোমার বেশি পছন্দ তাকে তুমি ফার্স্ট অ্যাপ্রোচ করতে পারো। তার থেকে যদি তুমি কোনো রেসপন্স না পাও সেক্ষেত্রে ইউ ক্যান মুভ অন টু দ্য অ্যানাদার প্রফেসর। একাডেমিয়া খুবই 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 ছোট একটা জায়গা, সেক্ষেত্রে একই সাথে তুমি যদি একই ল্যাবে 2-3জন প্রফেসরকে একই দিনে ইমেল পাঠিয়ে দাও, দে উড জাস্ট থিঙ্ক যে ইউ আর চেসিং এভরিওয়ান। তুমি কোনো স্পেসিফিক প্রফেসরের সাথে তুমি অ্যাকচুয়ালি কাজ করতে ইন্টারেস্টেড না, তুমি ইউ আর আউট দেয়ার জাস্ট চেসিং এভরিওয়ান। সো ডোন্ট ডু দ্যাট। তোমরা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী একজনকে ইমেল পাঠাও, তার থেকে কোনো রেসপন্স না পেলে দেন ইউ ক্যান অ্যাপ্রোচ আনাদার প্রফেসর। এখানে ইন্টারভিউ আমি এগুলো একটু যদি কথা তোমরা ইয়া শিওর, গো হ্যাঁ। আহ এই যে যেটা বললো যে মানে আমি আমি কোনো স্ক্রিন শেয়ার করবো না, তো আমি ওকে জাস্ট ওকে অ্যাড করতে চাচ্ছি যে হুম আহ
মানে at the same time সেম ল্যাবের প্রফেসরকে ইমেল দেওয়া যাবে কিনা? না, না করাই উচিত। কারণ যেটা মার্শিয়া বললো যে হ্যাঁ ওরা মানে যেহেতু একাডেমিয়া ছোট, ওরা যদি জানে যে একসাথে কথা মানে এখানকার প্রফেসররা হচ্ছে দে আর লাইক ফ্রেন্ডস। তো ওরা হচ্ছে সারাদিন স্টুডেন্টস নিয়ে কথা বলবে, যে স্পেশালি যখন এই সেশনটা শুরু হয়, যখন সবাই ইমেল করছে, তখন ওদের কথাই থাকে যে প্রসপেক্টিভ স্টুডেন্ট আসছে, এরকম আসবে, এই স্টুডেন্টের এরকম ক্যাপাবিলিটি। তো এরকম দেখা যায় যে সেম ল্যাব না, অবশ্যই ডিফারেন্ট ল্যাবেও না। প্লিজ ডু নট ডু দ্যাট। যে আমি একজন হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই যে আমি প্লাজমা নিয়ে কাজ করছি। তো আমি যদি আমার একটা প্লাজমার যে ফ্যাকাল্টি তাকে ইমেল পাঠালাম, তারপরে আরেকজন হচ্ছে রেডিয়েশন ডিটেকশন নিয়ে কাজ করছে, তাকে আমি ইমেল পাঠালাম, আরেকজন হচ্ছে লেটস সে রিঅ্যাক্টর নিয়ে কাজ করছে, তো তাকে আমি ইমেল পাঠালাম। তিনটা কিন্তু খুবই তিনটা ডিফারেন্ট ফিল্ড। এন্ড এই ল্যাবের প্রফেসররা তারা হচ্ছে কথা বলে। তো বাই এনি চান্স যদি কথা বলে ওঠে যে হ্যাঁ বাংলাদেশ থেকে একজন আমাকে ইমেল দিয়েছে, নাম কি এটা, ভার্সিটি হচ্ছে এটা, ওকে আচ্ছা সেও তো আমাকে ইমেল দিয়েছে, বলতেই পারে। ওরা ওরা হচ্ছে যখন মিটিং হয় তখন দে জাস্ট টক অ্যাবাউট স্টুডেন্টস অনলি, এটা আসতেই পারে। তখন যদি কমন চলে আসে যে ওকে ও হচ্ছে একসাথে তিনজন প্রফেসরকে ইমেল দিয়েছে যার হচ্ছে তিনটা ডিফারেন্ট ফিল্ড, তখন কিন্তু আলটিমেটলি ফার্স্ট মাথায় আসে যে তার কোনো মানে গোল নেই, তার কোনো প্যাশন নেই, ও জাস্ট আচ্ছা ফান্ডিং এ চলে আসে, তখন তুমি ফার্স্টে বাদ হয়ে যাবা। তো মেক শিওর যে তুমি যখন যে যাদেরকে ইমেল করছো তারা অ্যাটলিস্ট একই ফিল্ড আর সেম কাইন্ড অফ ফিল্ডে থাকে। যদি রিপ্লাই না পাও তখন তুমি একটু গ্যাপ দিয়ে অন্য প্রফেসরকে ইমেল দিতে পারো যারা সিমিলার ফিল্ডে থাকে। বাট মানে জাস্ট বি অ্যাওয়্যার দ্যাট যে প্রফেসররা কথা বলে এন্ড দে উইল নো তোমরা যদি একই সাথে ডিফারেন্ট প্রফেসরকে ইমেল করো বা অ্যাপ্রোচ করো। একাডেমি সো স্মল। আমি একটা এক্সাম্পল দেই। আমি যেটা বললাম যে আমি ইউএস ইউকে দুটাতেই অ্যাপ্লাই করেছিলাম, যদিও ইউকে ছিল আমার ফার্স্ট প্রেফারেন্স, তারপর ছিল ইউএসএ। সো কোন ইউনিভার্সিটি আমার মনে নেই, বাট আমার একজন প্রফেসরের সাথে কথা হয়েছিল। সে অ্যাপ্লাই করতে বলেছিল। আমার কাছে মনে হয়েছে যে কোনো ইন্টারভিউ কিছু না, হি জাস্ট সেড দ্যাট ওকে ইউ ক্যান পুট মাই নেম অন ইউর অ্যাপ্লিকেশন। পরে আমি ওই ইউনিভার্সিটিতে আর অ্যাপ্লাই করা হয়নি। আমি ওই ইউনিভার্সিটিতে আর আমি অ্যাপ্লাই করিনি। সো আমি অক্সফোর্ডে আসার পর আমি একটা ডেটা নিয়ে কাজ করছিলাম। সো সেই ডেটা সেটটা ইজ ফ্রম দ্যাট প্রফেসর। সো আমার সুপারভাইজারের সাথে দেন আমরা ওই ডেটা সেটটা নিয়ে আমরা কথা বললাম যে উই নিড টু টক টু দোজ অথার্স। তো আমরা একটা মিটিং সেট করলাম। মিটিং এর সময় আমি যখন অনলাইন মিটিংটা হচ্ছিল, দেন আই রিয়েলাইজ যে ওকে আই আই দিস গাই সিমস ভেরি ফ্যামিলিয়ার, আমি তাকে কোথা থেকে চিনি। দেন আই রিমেম্বার্ড ও আই টক টু হিম। আমি 2021 সালে যখন অ্যাপ্লাই করেছিলাম, সো একাডেমি ইজ দ্যাট স্মল যে আমি তার সাথে কথা বলেছি। and এখন আমি তার একটা ডেটা সেট নিয়ে আমি একটা কাজ করেছি। উই হ্যাড সাম কোয়েশ্চেন, সো উই টক এন্ড উই আর ইন টোটালি ডিফারেন্ট কান্ট্রিজ। সো সেখানে তুমি যদি একই ডিপার্টমেন্টে মাল্টিপল প্রফেসরকে অ্যাপ্রোচ করে, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাকটিক্যাল যে তুমি যদি একজনের কাছ থেকে রিপ্লাই না পাও, অনলি দেন ইউ শুড অ্যাপ্রোচ দ্য নেক্সট পার্সন। অলরাইট, থ্যাংক ইউ নাফিসা ফর ইউর ইনপুট। আমি আর জাস্ট এরকম কিন্তু হয় না যে হ্যাঁ বাংলাদেশ থেকে ইমেল করছি প্রফেসর মনে রাখবে না, বাংলাদেশ হয়তো চিনে না, এরকম অনেকে মনে করে। বাট এরকম কিন্তু না, আমাদের বাংলাদেশের স্টুডেন্ট আসলে সব জায়গায়। তো মানে আমার এখানে এরকম হয় যে বাংলাদেশ থেকে যদি ইভেন কোনো স্টুডেন্ট ইমেলও করে, তখন আমার প্রফেসর সে বলে যে হ্যাঁ সামন হ্যাজ ইমেল ফ্রম ইউর কান্ট্রি না পিসা। তো এরকমও হয়। ওরা তার মানে মনে হয় যে প্রফেসর এত কিছু মনে রাখবে না, কিন্তু তারা অ্যাকচুয়ালি স্টুডেন্টের নামও পর্যন্ত মনে রাখে। তো জাস্ট বি কেয়ারফুল অফ দ্যাট। ইন্টারভিউর কথা তো নাফিসা বলেছে অলরেডি যে যে কোন ইন্টারভিউ কি টাইপের ইন্টারভিউ হবে এটা টোটালি ভার্সিটি টু ভার্সিটি, প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে। সো যে কোনো ইন্টারভিউর আগে আই উড সাজেস্ট যে যাদের সাথে যে প্রফেসরের সাথে তোমার ইন্টারভিউ হচ্ছে তার রিসার্চ সম্পর্কে তুমি ভালো করে জানবে, তার কিছু রিসার্চ পাবলিকেশন তোমরা পড়ে রাখতে পারো। এন্ড আমি যখন ইন্টারভিউ দিয়েছি, সো আই নোটিস সামথিং যে ইন্টারভিউ শুরুতে তো প্রফেসর তোমাকে কোয়েশ্চেন করবে, but at the end of the interview they ask you, do you have any questions? So I would say যে definitely prepare some questions. It shows that you know about their lab, you have gone through their material, and you are serious about getting into that lab. So I think it's a good thing.
যে তুমি দুই একটা কোয়েশ্চেন তুমি প্রিপেয়ার করে রাখলে সুপারভাইজার না সরি মাই ব্যাড, প্রফেসরকে জিজ্ঞেস করার জন্য। সো ইট উইল শো যে না তুমি ইউ স্পেন্ড সাম টাইম অন দিস, তুমি ইউর সিরিয়াস অ্যাবাউট ইট। সো আই থিঙ্ক দ্যাটস হেল্পফুল। অ্যান্ড যেটা নাফিসাও যেটা বলেছে যে এটা খুবই ডিফারেন্ট, এটা পুরোটাই ডিপেন্ড করবে তোমার সুপারভাইজারের উপর, সে কি টাইপের ইন্টারভিউ তোমার কাছ থেকে এক্সপেক্ট করছে। সে যদি তোমাকে প্রেজেন্টেশন রেডি করতে বলে সেক্ষেত্রে শর্ট প্রেজেন্টেশন তোমরা প্রিপেয়ার করতে পারো। And যেটা আমি ফেস করেছি যে বি অলওয়েজ বি প্রিপেয়ার্ড টু হ্যান্ডেল টেকনিক্যাল ডিফিকাল্টিস। অনেক কিছুই হতে পারে, তোমার তোমার ওয়াইফাই ওয়ার্কস ফাইন অল দ্য টাইম, বাট ইন্টারভিউর সময় দেখবে তোমার ওয়াইফাই কানেকশন চলে গিয়েছে, তোমার ল্যাপটপ ইজ ফাইন, টোটালি ফাইন, বাট ইন্টারভিউর টাইমে তোমার হঠাৎ করে কিছু একটা হয়ে গেলো, ল্যাপটপ ক্র্যাশ করলো বা সামথিং লাইক দ্যাট। Obviously প্রফেসররা বুঝবে, but it's best that you are prepared to handle all types of technical problems. So সেটার জন্য আমি প্রথম দু একটা ইন্টারভিউ যেটা ফেস করেছি যে ইন্টারভিউর টাইমে দেখা যেত আমার ওয়াইফাই এর কোনো একটা সমস্যা হয়েছে। সো আমি যেটা করলাম যে যদি মোবাইল ডেটা যদি ট্রাস্টেড, তোমার যদি হয় যে মোবাইল ডেটা তুমি ভালো পাচ্ছ, তোমার বাসায় ভালো পাও, সেক্ষেত্রে তুমি তোমার মোবাইল ডেটা ইউজ করে তুমি ইন্টারভিউ বসতে পারো, বিকজ লোডশেডিং হলে সেক্ষেত্রে তোমার ওয়াইফাই কানেকশন তো থাকবে না। সো দ্যাটস আ ব্যাকআপ দ্যাট ইউ ক্যান কিপ ইন মাইন্ড। এরপর তো প্রথমে তোমরা যদি একটা এক্সেল শিট প্রিপেয়ার করো, যে প্রফেসরদের লিস্ট, কাকে কাকে মেইল করেছো, কারা কারা তোমার ইমেইলের রেসপন্স করেছে। আম, এটাও ইটস অল অ্যাবাউট লাইক তুমি সময়ের সাথে সাথে তোমার স্কিলস ডেভেলপ হবে। কোনো প্রফেসরের রিপ্লাই হতে পারে অনেক জেনেরিক, এটাও তোমার ডিকোড করতে হবে যে কোন রিপ্লাই মানে দে আর সিরিয়াস অ্যাবাউট ইউ, কোন রিপ্লাই মানে হচ্ছে জেনেরিক রিপ্লাই। সো ওই অনুযায়ী তুমি এক্সেল শিটে ইনপুট দিতে পারো যে এই প্রফেসরের রিপ্লাই তোমার কাছে মনে হয়েছে যে জেনেরিক রিপ্লাই। সো মানে ইটস অল অ্যাবাউট তুমি কিভাবে তোমার পুরা পুরা জার্নিটা কিভাবে তোমরা সাজাবে, কিভাবে তোমরা গোছানো রাখবে আর কি। সো আই উড সাজেস্ট যে পরে এই সব প্রসেসের পরে ইউ হ্যাভ টু থিঙ্ক যে তোমার কোন কোন ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করলে প্রফেসররা তোমাকে নিতে পারে, সেই অনুযায়ী তোমার শর্টলিস্ট করে আম, তোমার ডেডলাইন গুলো একটা এক্সেল শিটে রাখবে, সো দ্যাট ইটস মানে তোমার নোট থাকলো যে ওই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড ডকুমেন্টস এর ক্ষেত্রে তো তোমার সিভি, এসওপি, এলওআর তো বললাম, এগুলো তোমরা ক্রাফট করছো। আর তোমার যে সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, এগুলা কালেক্ট করতে ইটস ভেরি টাইম কনজিউমিং, সবাই আমরা জানি। তো সেক্ষেত্রে তোমার ডেডলাইনের আগে যাতে তোমার কাছে সব পেপারস গুলো থাকে, সেজন্য তোমার 2-3 মাস, 4 মাস, 5 মাস যত আগে থেকে তোমার এগুলা কাজ শুরু করা দরকার, সেগুলা পর্যাপ্ত সময় হাতে নিয়ে ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট তোলার কাজগুলা তোমাদের শুরু করা উচিত, সো দ্যাট তোমার ডেডলাইনের মধ্যে আম, সব পেপারস তোমার কাছে থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু ফ্রিক আউট অর এনিথিং লাইক দ্যাট। কিছু কিছু ইউনিভার্সিটি চায় যে, আই এম নট কোয়াইট শিওর অ্যাবাউট ইট, নাফিসা কারেক্ট মি ইফ আই এম রং, যে অ্যাপ্লিকেশনের সময় মনে হয় হার্ড কপি সেন্ড করতে হয় পোস্টের থ্রুতে অর সামথিং লাইক। না, এটা মনে হয় মানে আমাদের এখানে যেটা হয় যে অ্যাপ্লিকেশনের সময় না, বাট অ্যাডমিশনের পরে ওকে, অ্যাডমিশনের পরে ইয়া ইয়া, একটা, হ্যাঁ, অ্যাডমিশন হুম, হয়ে গেলে তখন হয়তো মেইন কপি গুলো পাঠাতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দেন ইটস ফাইন, এই তোমার জিনিসগুলো অ্যাপ্লাইয়ের আসলে সময়। যত আগে শুরু করা যায় তত তত ভালো, যে অ্যাটলিস্ট স্ট্রেস থাকে না যে হুম, আমার তো এক্স্যাক্টলি, বিকজ মানে ইউ আর হ্যাঁ, মানে ইউ শুড বি অলওয়েজ প্রিপেয়ার্ড যে তোমার হুট করে তোমার কোনো একটা পেপারস লাগবে, যাতে একদম মানে ডেডলাইনের এই আগে পেপারস গুলো তাড়াহুড়া আসলে না। লাগবে, না, হ্যাঁ, এই পেপারস গুলো তো হুম একসময় লাগবেই তো। হুম, কাজ শুরু করে অ্যাপ্লিকেশনের দাও সময় তো যখন তোমার, অ্যাপ্লিকেশন শুরু, হ্যাঁ। হুম, অ্যাপ্লিকেশনের সময় তো তোমরা স্ক্যান করে ওই কপিগুলোই আপলোড করবে, বাট এনিওয়ে তোমার কাছে পেপারস গুলো তো আছে। সো অ্যাডমিশন হয়ে গেলে দেন ইন মেনি কেসেস তোমার অ্যাকচুয়াল ট্রান্সক্রিপ্ট হয় পোস্টে পাঠাতে হয়, বা হচ্ছে ইউনিভার্সিটির থ্রুতে তোমার রেজিস্ট্রার হচ্ছে মেইল করে দেবে ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে আমার অক্সফোর্ডের ক্ষেত্রে লেগেছিল যে ইলেকট্রনিক ট্রান্সক্রিপ্ট পাঠানো। সো ওগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের পরের স্টেজ, বিফোর অ্যাডমিশনের স্টেজটা। আর ইটস এ ভেরি লং প্রসেস অ্যান্ড ফ্রাস্ট্রেটিং প্রসেস। কারো একবার ট্রাই করার পরে ইফ ইউ হ্যাভ অ্যাডমিশন দেন কংগ্রাচুলেশনস, অ্যান্ড ইফ ইউ ডোন্ট গেট ডিসহার্টেন্ড, এটা এটা কোনো সমস্যা নেই, তুমি পরের বার ট্রাই করো, তারপরের বার ট্রাই করো, মানে জাস্ট জিনিসটা হচ্ছে তোমার লেগে থাকতে হবে। It's gonna take time, but eventually it's gonna be worth it.
ভিসা প্রিপারেশনের জন্য যেটা বলবো যে ইন্ডিভিজুয়াল ফেসবুক গ্রুপ গুলো খুবই খুবই ভালো, যেমন ইউএস এর জন্য নেক্সট স্টপ হায়ার স্টাডিজ নামে একটা গ্রুপ আছে, সেটা খুবই হেল্পফুল। ওখানে অনেক অনেক ইনফরমেশন, তোমরা আমার প্রেজেন্টেশনের থেকে বেশি ইনফরমেশন তোমরা ওই গ্রুপে পেয়ে যাবে আই গেস। যে কোনো টপিক, যে তুমি আম, কোন কোয়েশ্চেন, কি রিলেটেড কোয়েশ্চেন তোমার আছে, সেটা সেই গ্রুপে যে সার্চ দিলে ওই কিওয়ার্ড দিয়ে search, অনেক মানুষের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, এরকম পেয়ে যাবে। বাট আনফরচুনেটলি ইউকে আসার সময় আমি ইউকে জন্য ডেডিকেটেড কোনো আমি এরকম গ্রুপ পাইনি, সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। যে ইউএস এর জন্য থাউজেন্ডস অফ মানুষ, মানে হাজার হাজার মানুষ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, বাট ইউকে এর ক্ষেত্রে এরকম কোনো ডেডিকেটেড ওরকম কোনো ফেসবুক গ্রুপ আমি পাইনি। সো দ্যাট ওয়াজ আনফরচুনেট। ইন দ্যাট কেস তোমরা এরকম তোমরা যদি অন্য কোনো ইউএস ছাড়া অন্য কোনো জাপান, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া যেতে চাও, তাদের ইন্ডিভিজুয়াল গ্রুপ যদি খুঁজে পাও দেন ভালো। আর না হলে ওই সব কান্ট্রিতে অলরেডি যারা আছে তাদের সাথে পরিচিত কেউ থাকলে তোমরা কথা বলতে পারো সিনিয়রদের সাথে, ইউ ক্যান আস্ক অ্যারাউন্ড যে তুমি যে দেশে যেতে চাচ্ছ সেই দেশে পরিচিত কেউ আছে কিনা। সো ইউ ক্যান আস্ক অ্যাবাউট দেম। অ্যান্ড ফান্ডিং এর ক্ষেত্রে নাফিসা তো বললো ইউএস একটা, সো আই এম নট গোয়িং দেয়ার। আমি হচ্ছে ইউকে ফান্ডিং নিয়ে কথা বলি। ইউকে ফান্ডিং এর ক্ষেত্রে ইউএস এর মতো না, ইন মোস্ট অফ দ্য কেসেস আমি দেখেছি, আমি যত প্রফেসরকে করেছি, they are all like, we would be happy to take you, but unfortunately we don't have any funding. So ইউকে এর ক্ষেত্রে যেটা হচ্ছে, ইউএসএ তে যেরকম অনেক প্রফেসরদের নিজেদের নিজস্ব ফান্ডিং থাকে, ইউকে তে আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এখানে প্রফেসরদের ফান্ডিং থাকে না। সো বাট ইউনিভার্সিটির ফান্ডিং ডেফিনেটলি থাকে, কিন্তু ওই ফান্ডিং গুলা হচ্ছে হোম স্টুডেন্টের জন্য, আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য না। সো এরকম আমি কিংস কলেজ অফ লন্ডনে হচ্ছে আমাকে প্রফেসর বলেছিল যে আনফরচুনেটলি আমার ফান্ডিং নেই, বাট ইউনিভার্সিটির একটা ফান্ডিং আছে, যদিও তোমার চান্স কম হবে, বাট তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। সো আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট আনফরচুনেটলি ফান্ডিং হয়নি। আর অক্সফোর্ডের ক্ষেত্রে আমার প্রফেসর হচ্ছে ইন্টারভিউ এর পরে যখন জানালো যে না, উই আর ইন্টারেস্টেড টু টেক ইউ ইন, বাট আনফরচুনেটলি ইটস দ্য সেম কেস যে প্রফেসরদের নিজস্ব কোনো ফান্ডিং থাকে না। অক্সফোর্ডে ফান্ডিং আছে, অনেক ফান্ডিং আছে, বাট সব হোম স্টুডেন্টের জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আসলে। বিকজ যেটা আমি পরে বুঝলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে ফি হচ্ছে, অ্যাডমিশন ফি থেকে শুরু করে সবকিছু ইয়ারলি ফি অনেক গুণ হয় হোম স্টুডেন্টদের থেকে 3-4 গুণ বা 4-5 গুণ ফি হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে। সো ইউনিভার্সিটির যে ফান্ডিং গুলো থাকে, ফান্ডিং এর যে অ্যামাউন্টটা, ওটা একটা হোম স্টুডেন্টের পিএইচডি কভার করতে পারবে, বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পিএইচডি কভার করতে পারবে না। সো ইন দ্যাট কেস তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ফান্ডই করে না, তারা হচ্ছে ফান্ডিংটা হোম স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেন্ড করে। সো আমার সুপারভাইজার আমাকে, প্রফেসর তখন এখনকার সুপারভাইজার, অক্সফোর্ডের সুপারভাইজার আমাকে তখন সাজেস্ট করেছিল যে ইউ উড বি ইন আ মাচ বেটার প্লেস তুমি যদি তোমার দেশ থেকে কোনো ফান্ডিং নিয়ে আসতে পারো, সিকিউরড কোনো ফান্ডিং নিয়ে আসতে পারো। সো বাংলাদেশ থেকে ইউকের বেশ কিছু ফান্ডিং অপরচুনিটিস আছে। আমার মনে হয় অলরেডি তোমরা এগুলোর নাম জানো। কমনওয়েলথ স্কলারশিপ, শেভেনিং স্কলারশিপ, প্রাইম মিনিস্টার স্কলারশিপ, তারপর একটা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ আছে। এটা আমি যখন স্কলারশিপ খুঁজছিলাম তখন আমি জানতে পারি, বাকিগুলো নাম আগে শুনেছিলাম, বাট এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ আগে শুনিনি, বাট দেন আই গট টু নো অ্যাবাউট ইট। সো এই স্কলারশিপ গুলো আছে, আরো কিছু স্কলারশিপ থাকলে থাকতে পারে, বাট আই এম নট অ্যাওয়্যার অফ দোজ। আমি এখানে আছি কমনওয়েলথ স্কলারশিপে। সো তোমরা যদি, আমি সাজেস্ট করবো ইউকে তে যদি কেউ আসতে চাও, সেক্ষেত্রে তোমার মানে চান্সেস আর প্রিটি লো যে তোমার ইউনিভার্সিটি ফান্ড করবে বা প্রফেসর তোমাকে ফান্ড করবে। ইটস মোস্ট লাইকলি দ্যাট ইউ হ্যাভ টু ম্যানেজ এ স্কলারশিপ। ওকে, সো আমি এখানে, আচ্ছা, আমার অক্সফোর্ডে আসার প্রসেসটা যদি বলি, ইটস আমার অক্সফোর্ডে আসার এক্সপিরিয়েন্স, মানে ইউএসএ তে যে অ্যাপ্রোচটা ছিল ইট ওয়াজ দ্য সেম উইথ ইউকে, যে আমি ইউকে তেও প্রফেসরদেরকে ইমেল করতাম, ইমেল করেছিলাম। সো অক্সফোর্ডের প্রফেসরকে আমি রিচ আউট করি, সো তারপর হচ্ছে আমার ইন্টারভিউ হয়। বাট এখানে ইন্টারভিউর প্রসেসটা আমি ইউএসএ থেকে কোয়াইট ডিফারেন্ট। যেমন ইউএসএ তে যখন কোনো প্রফেসর ইন্টারভিউ বলতো যে তোমার সাথে, they didn't even call it interview, they used to say যে let's just have a chat,
10-minute chat or 15 minutes chat. So it was very informal. আমার কাছে মনে হয়েছে ইউএস এর ইন্টারভিউ যতগুলো দিয়েছি those were quite relaxed. Just professor just wants to get to know you, তুমি কেন আসতে যাচ্ছ। আমার ইউএস এর জন্য মনে হয় কোনো প্রেজেন্টেশনও রেডি করতে হয়নি, ইট ওয়াজ জাস্ট নর্মাল চিট চ্যাট মনে হয়েছে, যে সুপার প্রফেসররা তোমাকে জিজ্ঞেস করবে ইন্টারেস্ট কেন হয়েছে, এই ফিল্ডে কেন আসতে চাও, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি। সো আমার কাছে মনে হচ্ছে ইউএস এর আমি যতগুলো ইন্টারভিউ ফেস করেছি দোজ ওয়ার কোয়াইট লাইক ইনফর্মাল একটা বাট অন দ্য আদার হ্যান্ড আমি অক্সফোর্ডে যখন আমাকে সুপারভাইজার বললো ইন্টারভিউ নিবে, ইট ওয়াজ কোয়াইট ফর্মাল ওয়েথ, অ্যান্ড সে আমাকে বিশাল একটা রিকোয়ারমেন্ট দিল যে ইন্টারভিউর জন্য আমার কি কি করতে হবে। সো আমার 10 থেকে টাইম সিলেক্ট করে দিয়েছিল যে আধা ঘন্টা তুমি প্রেজেন্টেশন দিবা। সো প্রেজেন্টেশনে তোমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তুমি কেন এই ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছ, রিসার্চ প্রপোজাল লিখতে হয়েছিল আমার। সো সে বলে দিয়েছে আধা ঘন্টা তুমি প্রেজেন্টেশন দিবে, তারপর আই উইল আস্ক ইউ কোয়েশ্চেনস। তার প্রেজেন্টেশন ইন্টারভিউয়ের আগে হচ্ছে হি টোল্ড মি টু সেন্ড অল দিস ডকুমেন্টস which is my presentation, research proposal, আমার সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টস, আমার কোনো প্রিভিয়াস পেপার থাকলে সেগুলো, এই সব ডকুমেন্ট আমাকে বলেছিল তুমি তোমার ইন্টারভিউয়ের 4-5 দিন আগে এগুলো আমাকে সেন্ড করবে সো দ্যাট আই ক্যান গো থ্রু দেম। সো ইট ওয়াজ কোয়াইট ইন্টেন্স। 1.5 ঘন্টারও বেশি ছিল ইন্টারভিউ, ফার্স্ট ইন্টারভিউটা। আমার 2জন সুপারভাইজার এখানে। সো ফার্স্ট আমার কো সুপারভাইজারের সাথে হচ্ছে আমার ফার্স্ট ইন্টারভিউটা ছিল, যেটা অলমোস্ট 1.5 ঘন্টারও বেশি ছিল। সো ইট ওয়াজ কোয়াইট ইন্টেন্স। তারপরে ফার্স্ট সুপারভাইজারের পর হচ্ছে আমার মেইন যে সুপারভাইজার, তার সাথে ইন্টারভিউ সেট করা হয়, which was quite short compared to the first one, ওটা মাত্র আধা ঘন্টার ছিল। তো ওখানেও সেম আমার প্রেজেন্টেশন রেডি করতে হয়েছিল, বাট ইট ওয়াজ শর্টার ফর 10 minutes only, and তারপর কিছু কোয়েশ্চেন্স, সো ইট ওয়াজ লেস ইন্টেন্স। সো মেইন সুপারভাইজারের ইন্টারভিউ ক্লিয়ার করার পর দেন দে লেট মি নো যে আচ্ছা ঠিক আছে তোমার উই উইল টেক ইউ ইন। তারপর হচ্ছে আমার ইউনিভার্সিটির অ্যাডমিন টিমের একজন প্লাস আমার 2জন সুপারভাইজার, এই 3জন মিলে একটা ইন্টারভিউ হয়। সো ওই ইন্টারভিউ এর পরে আমার সুপারভাইজার ফাইনালি জানালো যে হ্যাঁ ইউ আর গুড টু গো, আমরা তোমাকে নিতে চাই, বাট দ্য প্রবলেম ইজ ফান্ডিং। আমাদের ফান্ডিং, আমাদের কোনো নিজস্ব ফান্ডিং নেই। অক্সফোর্ডে অনেক ফান্ডিং আছে, বাট দোজ আর প্রেফার্ড, দে প্রেফার হোম স্টুডেন্টস। সো তুমি দেশে কোনো ফান্ডিং খুঁজো। সো তখন আমি স্কলারশিপ খোঁজার শুরু করলাম যে দেশে কি কি স্কলারশিপ আছে। তারপরে এই সবগুলো স্কলারশিপ দেখে আমার কাছে মনে হচ্ছে যে কমনওয়েলথ স্কলারশিপটাই আমি অ্যাপ্লাই করবো। সো তারপর আমি কমনওয়েলথ স্কলারশিপে অ্যাপ্লাই করি, যেটা আরো একটা ইন্টেন্স প্রসেস, সবই হচ্ছে অনেক টাইম কনজিউমিং। সো কমনওয়েলথে অ্যাপ্লাই করলাম। কমনওয়েলথের পার্টটাতে আমার পরের স্লাইডে আছে ডিটেলস গুলো, কমনওয়েলথ স্কলারশিপের স্টেপ গুলো। সো কমনওয়েলথে অ্যাপ্লাই করার পর তারপর আমি অক্সফোর্ডের অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করি। তারপর আমি অক্সফোর্ড থেকে অফার লেটার পাই। অক্সফোর্ড থেকে অফার লেটার পাওয়ার বেশ কয়েক মাস পরে হচ্ছে আমি কমনওয়েলথ থেকে ফাইনাল অফার লেটার বা অ্যাপ্লিকেশন স্কলারশিপ লেটার যেটাই বলো সেটা পাই, এন্ড দেন ইট গট ফাইনালাইজড যে ঠিক আছে অক্সফোর্ডে। এখানে একটা কথা আমি বলে রাখবো যেটা আমি অ্যাপ্লাই করার সময় জানতাম না, যে কমনওয়েলথ স্কলারশিপ আসলে ফুল টিউশন ফি, দে ডোন্ট কভার দ্য হোল টিউশন ফি। যেটা আমি জানতে পারি হচ্ছে সবকিছু কনফার্ম হওয়ার পরে, যে আমি স্কলারশিপের জন্য আমি সিলেক্টেড হয়েছি। তারপরে যখন অ্যাডমিন কাজগুলো হচ্ছিল, দেন আই গট টু নো দ্যাট they are only gonna cover the 80% of the tuition fee. So then my supervisor আমাকে বললো যে বাকি 20%, but I don't have that money to even fund that 20%. So it was a quite shocking for me. So তখন হচ্ছে আমার সুপারভাইজার আমার বাকি 20% ফান্ডিং হচ্ছে ডিপার্টমেন্ট থেকে ম্যানেজ করে দেয়। সো এই 80-20 ব্যাপারটা আমি জানতাম না। সো ইয়া, দ্যাট ওয়াজ সামথিং নিউ। এনিওয়েজ এখন আমরা কমনওয়েলথ আমি স্কলারশিপের একটু অ্যাড করি স্টেপ। এখানে যে শিওর। হ্যাঁ, যেহেতু ইন্টারভিউর কথা বলছি, তো ইউএসএ তে যেটা হয় প্রফেসর টু প্রফেসর খুবই ডিফারেন্ট ইন্টারভিউ হয়। এক ধরনের প্রফেসর আছে যারা হচ্ছে বলবে যে হ্যাঁ, যে আমার সাথে যেটা বললো চিটচ্যাট, তো বেসিক্যালি ওরা হচ্ছে ইন্টারভিউতে মানে যখন তুমি জয়েন করবে তখন দে জাস্ট টক অ্যাবাউট দেয়ার রিসার্চ, যে এই কাজ করছে, এইরকম পাবলিকেশন আছে,
ফিউচার ফান্ডিং হচ্ছে এরকম প্রজেক্ট থেকে আসবে, ইফ ইউ আর ইন্টারেস্টেড অর নট। এটা হচ্ছে এক ধরনের ইন্টারভিউ হয়। সেকেন্ড ইন্টারভিউ হয় যেটা মার্শিয়া বললো যে একদম একটা রিসার্চ প্রপোজাল লিখতে হবে, কি কাজ করেছে সেটা প্রেজেন্টেশন, মানে খুব ডিটেল একটা ইন্টারভিউ। মানে এ ধরনের ইন্টারভিউ হয়, মানে এটা প্রফেসর টু প্রফেসর ডিপেন্ড করে। ইভেন অনেক জায়গায় এরকম হয় যেগুলো সেন্ট্রাল ফান্ডিং এ আসে, যে ইউনিভার্সিটি ফান্ডিং দিচ্ছে ফর আ ইয়ার। তখন তারপরে যখন তুমি প্রফেসরকে অ্যাপ্রোচ করবে, তখন ওরা যেটা বলে যে ওকে, সো কাম টু মাই ল্যাব, জয়েন দেয়ার, ওয়ার্ক ফর 2 to 3 weeks। তখন ওরা তোমার কাজে মানে কি কাজ করছো বা কেমন কাজ করছো, ওই 2 to 3 weeks তোমাকে ইভালুয়েট করে। ইভেন ওখানে যারা ল্যাব থাকবে তোমাদের, ওরাও তোমাকে ইভালুয়েট করবে, অ্যান্ড দেন দে টেক এ ডিসিশন যে ওকে, সো তুমি ল্যাবে আসবে কি আসবে না। তো এটা খুবই ডিফারেন্ট, প্রফেসর টু প্রফেসর, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ইন্টারভিউ বলতে গেলে। আসলে পুরোটাই যেটা বললো, আম, জেনে কোনো জেনারেলাইজড কোনো ফর্মুলা নেই। পুরোটাই হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটি অ্যান্ড প্রফেসরের উপর। সো যখন তোমরা ফেস করবে, বাট তখন বুঝতে পারবে যে আসলে কোনো জেনারেল হ্যাঁ, একটা সিম্পল ফর্মুলায় আমরা ফেলতে পারবো না যে এই টাইপের হবে মানে বা মেন্টালি প্রিপেয়ার yeah. থাকবে যে তোমার হয়তো রিসার্চ প্রপোজাল দিতে হবে, বা হুম। হয়তো তোমার Yeah. তোমার কতটুকু কি কাজ করেছো সেটা প্রেজেন্টেশন দিতে হবে। আবার এইটুকু হুম মেন্টাল হুম প্রিপারেশন রাখতে হবে যে তোমার কিছুই করতে হবে না, তো তুমি জাস্ট প্রফেসরের কথা শুনবে। তো সবকিছুর প্রিপারেশন রাখতে হবে। yeah, exactly. অলরাইট, এখন আমরা কমনওয়েলথ স্কলারশিপের স্টেপ গুলো বলি। আহ, এটার জন্য বেশ অনেক মাস সময় লেগেছিল, সবই আসলে সময়ের ব্যাপার। তো কমনওয়েলথের প্রথম স্টেপ হচ্ছে যে তুমি ইনিশিয়ালি হচ্ছে ইউজিসি তে হচ্ছে তোমার কমনওয়েলথ যখন সার্কুলার দিবে, ইউ হ্যাভ টু কিপ অ্যান আই আউট অন ইউজিসি। যে ইউজিসির ওয়েবসাইটে ওরা দেয় যে সার্কুলার দেয় ওই পরের বছরের স্কলারশিপের জন্য। সো ওই সার্কুলারে বলা থাকবে তোমার কি কি ডকুমেন্টস পাঠাতে হবে। সো ইউজুয়ালি তোমার ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, তারপর মনে হয় কোনো একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। সো এনিওয়েজ তোমার সার্কুলারে সব থাকবে। সো প্রথম স্টেপ হচ্ছে সেই সব ডকুমেন্টস প্রিপেয়ার করে ইউজিসি তে পাঠানো, পোস্ট করে পাঠানো, বা নিজে যেও দিতে পারো। সো তারপর হচ্ছে ইনিশিয়াল সিলেকশন হয় বেসড অন দ্য পেপারস দ্যাট ইউ হ্যাভ সাবমিটেড। ইনিশিয়াল সিলেকশনের পরে হচ্ছে তোমাকে again you have to keep an eye out on the UGC ওয়েবসাইটে শর্ট সিলেকশনের পরে তোমার নাম দেওয়া হবে। তারপর ওই সিলেকশনের পরে তুমি হচ্ছে তোমার একটা ইন্টারভিউ হবে, যেখানে তুমি ইউজিসি তে যাবে। ইউজিসি তে কমনওয়েলথের যে বোর্ড আছে তাদের সাথে তোমার একটা ইন্টারভিউ সেশন হবে, ইন পার্সন ইন্টারভিউ। ইন্টারভিউর পরে দেন अगेन ইউ হ্যাভ টু ওয়েট ভাইভা রেজাল্টের জন্য, ইন্টারভিউ রেজাল্টের জন্য। ইউজিসির ওয়েবসাইটে দিয়ে দিবে ওরা নাম। তারপর তারপরে মেইন পার্ট শুরু হচ্ছে, তুমি যখন এখান থেকে সিলেক্টেড হলে তারপরে হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ পেপার ওয়ার্ক। বলতে ওদের অ্যাপ্লিকেশনটা দ্যাটস হিউজ, মানে তোমার অনেক টাইপের, লাইক আমি মনে হয় 10-15টার মতো এরকম বিশাল বিশাল এসে টাইপের লিখতে হয়েছে। যে তোমার রিসার্চ প্রপোজাল তো ডেফিনেটলি রিসার্চ প্রপোজাল তো জাস্ট ওয়ান অফ দেম। বাট আই রিমেম্বার যে আমার এরকম 10-15টা 500 ওয়ার্ডস বা 600 ওয়ার্ডস এর মধ্যে তুমি এই কোয়েশ্চেন গুলা অ্যাড্রেস করতে বলেছে। যেমন তোমার 5 ইয়ার প্ল্যান কি, 2 ইয়ার প্ল্যান কি, 10 ইয়ার্স প্ল্যান কি, তুমি এই স্কলারশিপ তোমাকে কিভাবে হেল্প করবে, তোমার ফিউচার প্ল্যান কি, তুমি দেশে এসে কি করবে, হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট তোমার এই স্কলারশিপটা নিয়ে যে যে যাচ্ছ তুমি, বাট হাউ উড ইউ লাইক ইমপ্লিমেন্ট ইট ইন রিয়েল লাইফ। সো এরকম টাইপের অনেকগুলা কোয়েশ্চেনের তোমার অ্যান্সার করতে হবে। সো দ্যাটস ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড মানে ওটা সময় নিয়ে লিখতে হবে। সো এটা যদি কেউ যদি কমনওয়েলথ স্কলারশিপ অ্যাপ্লাই করতে চাও, তো আই উড সে যে ওরা যখন এই ফাইনাল সিলেকশন সবকিছুর পর এবং এই অ্যাপ্লিকেশন টাইমটার মধ্যে টাইম পিরিয়ডটা অনেক কম থাকে, সো ওই কম সময়ের মধ্যে এত কিছু জেনারেট করা ক্যান বি কোয়াইট টাফ। সো তোমার যদি ইচ্ছা থাকে যে তুমি কমনওয়েলথ স্কলারশিপে অ্যাপ্লাই করবে, সো ওয়ান থিং ইউ ক্যান ডু ইজ তুমি প্রিভিয়াস ইয়ার্স এর কোনো যদি এরকম পাও ডকুমেন্টস যে ফাইনাল অ্যাপ্লিকেশনতে কি কি টাইপের এসে লিখতে হয়, সো আই থিঙ্ক ইউ ক্যান মেক সাম ড্রাফট অন দোজ কোয়েশ্চেন্স। যে বা যদি নাও পাও, আমি যেটা বললাম যে 2 বছরের প্ল্যান কি, 5 বছর, 10 বছর, এরকম এক কিছু জেনেরিক ড্রাফট রেডি করে রাখতে পারো, সো দ্যাট যখন ওই কম টাইম লাইনটার মধ্যে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারো।
এন্ড তারপর ওই ফাইনাল অ্যাপ্লিকেশন সাবমিট করার পর দেন অ্যাগেন আরেকটা সিলেকশন রাউন্ড হবে বেসড অন দ্য অ্যাপ্লিকেশন। এই সিলেকশনটা হবে কমনওয়েলথ থেকে, মানে ইউকে সাইডে তখন তোমার এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, দেন দে আর গোনা জাজ ফ্রম দিস সাইড যে ইফ দে উইল সিলেক্ট ইউ অর নট। সো তারপর ওরা তোমাকে জানাবে যে ইফ ইউ বেসড অন দ্য অ্যাপ্লিকেশন দ্যাট ইউ সাবমিটেড, দ্য ফাইনাল অ্যাপ্লিকেশন, যে তোরা তোমাকে কমনওয়েলথ স্কলারশিপটা দিচ্ছে কি দিচ্ছে না। তারপরে মোস্টলি আই উড সে অ্যাডমিন ওয়ার্ক। কমনওয়েলথ স্কলারশিপ একবার পেলে তারপরে হচ্ছে যে এই মানে অ্যাডমিন ওয়ার্ক বলতে বোঝাচ্ছি যে বিভিন্ন রকম আরো পেপার সাবমিট করা। তারপর কমনওয়েলথ থেকে যে তুমি ফাইনাল মানে বিভিন্ন ধাপে ধাপে লেটার পাঠায় আরো কিছু সিলেকশন, মানে ফাইনাল লেটার পেতে ইট টেক্স আ বিট অফ টাইম। সো ওই পেপারস অক্সফোর্ডে জমা দেওয়া ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে, আবার অক্সফোর্ড থেকে যে তুমি বা এখানে অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে যে অফার লেটার পেয়েছো সেগুলো যাবে। ইটস মোস্টলি অ্যাডমিন ওয়ার্ক। তার যেটা হবে তোমার হচ্ছে ইউকের পার্ট এসেছে, বাট বাংলাদেশের পার্ট হচ্ছে ইউজিসি। যে ফাইনাল অ্যাপ্লিকেশনের আগে ইউজিসি বোর্ডের সাথে একটুকু হচ্ছে বাংলাদেশের পার্ট। তারপরে ইউ মোস্টলি টক টু সামওয়ান, এখানে অ্যাসাইন্ড একজন প্রোগ্রাম অফিসার থাকবে, তার সাথে তুমি কথা বলবে। সো এটাই হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপের স্টেপস গুলা। কেউ ফাহমিদা আমাকে আম, একটা কোয়েশ্চেনের ইয়া পাঠিয়েছিল যে তোমরা কিছু কোয়েশ্চেন সাবমিট করেছো। someone wanted to know about the struggles that we face. আমি আমার স্ট্রাগলস গুলা মানে বাইরে আসার পর কি স্ট্রাগল ফেস করে মানুষজন। তো আমি আমার কিছু এক্সপিরিয়েন্স আমার ইউকে সাইড থেকে বলবো। সেটা হচ্ছে যে স্ট্রাগল ফেস করেছে সে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাকোমোডেশন খোঁজা, ইটস আ নাইটমেয়ার এট দিস পয়েন্ট ইউকেতে। সো এটা নিয়ে খুব স্ট্রাগল করেছি ফার্স্টের 1-2 মাস। সো এটা মাথায় রাখতে হবে, কেউ যদি ইউকেতে আসো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, যে অ্যাকোমোডেশন পাওয়া ক্যান বি রিয়েলি টাফ ইন হিয়ার। সো ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে। অ্যান্ড ইউকের ওয়েদার ইটস ভেরি ডিপ্রেসিং। ইউকেতে আসার আগে বুঝিনি যে সানলাইট ক্যান বি সো প্রেশাস। দেশে তো সব সময় হচ্ছে গরমের মধ্যে সূর্যের মধ্যে থেকে উই নেভার রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি সানলাইটের সানশাইন দেখলে যে মনটা ভালো হয়ে যায়, সেটা ইউকে আসার আগে রিয়েলাইজ করিনি। সো যেখানেই যাও না কেন, ইউকে বা ইউএসএ, বাংলাদেশ তো আম, আমার গরম একটা দেশ, তো সেখান থেকে এই ঠান্ডার কান্ট্রিতে ট্রানজিশন হওয়া ইট টেক্স টাইম টু অ্যাডাপ্ট উইথ দ্য ওয়েদার। সো ওটাও মাথায় রাখতে হবে। It's not gonna be all sunshine and everything. And sometimes imposter syndrome কাজ করতে পারে. You might feel like you are in a place where you don't belong. এটা আমার মাঝে মধ্যে হয়। আমার জানি না অন্য এটা কারো হয় হবেই, কিনা, হলে হতো এটা না এটা হতে হওয়াটাই পারে। আসলে অ্যাবনর্মাল, এটা হবেই। হ্যাঁ, sometimes you will feel like যে I don't belong here. অনেক মানুষের সাথে যখন তুমি অনেক সোশ্যাল ইভেন্টে যাবে, নেটওয়ার্কিং ইভেন্টে যাবে, you talk to people and then you realize, oh my god, they are so amazing. What am I don't belong here. But তোমার এটার সাথে ফাইট করে you have to tell yourself যে you came through the same process as they did. It's not like যে তোমার ওখানে পরিচিত কেউ আছে তুমি তাকে বলছো সে তোমাকে নিয়ে নিয়েছে। It's not like that. You got to the place through the same process that everyone did, so you deserve to be there as much as they deserve. So you have to keep telling yourself that no, it's not like that. But it can be intimidating sometimes because আমরা হচ্ছে বাংলাদেশ থেকে এখানে আসি, সো তুমি অনেক মানুষের সাথে এখানে মোস্ট অফ অনেকেই আছে যারা হচ্ছে অক্সফোর্ডে কেমব্রিজে আন্ডারগ্রেড করেছে, মাস্টার্স হয়তো বা অন্য কোনো আরো একটা ভালো লেগে করছে, তারপর এখানে তার পিএইচডি করতেছে। সো ইট ক্যান গেট ইন্টিমিডেটিং from time to time, but you have to keep telling yourself যে না, it's okay. And আরেকটা জিনিস যেটা I think which is most important যে কোনো জায়গায় যাওয়ার পর, which is unlearning and learning. Unlearning হচ্ছে অনেক কিছু আনলার্ন করতে হবে তোমাকে। অনেক কিছু যেগুলা করে আসতেছি আমরা বা করতেছি এগুলা অভ্যাস চেঞ্জ করতে হবে, and at the same time you have to learn a lot of new things. So you have to be open-minded about the fact যে it's a huge transition, so there are going to be lots of things that you have to learn how to unlearn, যে ওই সব জিনিস ভুলে যেয়ে তোমার নতুন জিনিস হচ্ছে শিখতে হবে। So that's fine, that's another thing. And homesick obviously definitely feel হবেই, এটা সবারই হয়।
but it gets better with time, and PhD যত pressure বাড়বে, at some point you won't even have the time to feel anything, or homesick feel করবে, সেটা feel করার তোমার টাইমও থাকবে না, so it's all gonna get better. স্ট্রাগল সব জায়গাতেই থাকে, দেশে থাকলেও স্ট্রাগল, বাইরে আসলেও স্ট্রাগল, আমাদের লাইফটাই বলবো যে স্ট্রাগলের উপর। সো স্পেসিফিক যে বাইরে গেলে আমার অনেক স্ট্রাগল করতে হবে, আমি বাইরে যাবো কি, এটা আই ডোন্ট থিঙ্ক এটার উপর বেস করে ইউ শুড মেক দ্য ডিসিশন যে তুমি বাইরে হায়ার স্টাডিজ এর জন্য যাবে কি যাবে না, বিকজ স্ট্রাগল সব জায়গাতেই আছে। সো don't try to focus on the negative things, যে বাইরে গেলে এই কষ্ট, ওই ওই এগুলোতে ফোকাস না করে think if you are really passionate about research, if you really wanna do a PhD, think about that, যে তুমি কি আসলে করতে চাও কিনা। it shouldn't be like সবাই করতেছে আমারও করা উচিত, it shouldn't be like that, and it shouldn't also be based on the fact যে বাইরে গেলে অনেক লাইফ কঠিন হয়ে যাবে, সো আমি বাইরে না যাই। ইট শুডন্ট বি লাইক দ্যাট। সব জায়গায় সবারই আমাদের স্ট্রাগল করতে হয় সব জায়গাতে, সো আই থিঙ্ক উই শুড রাদার ফোকাস অন দ্য পজিটিভ স্টাফস। অ্যান্ড স্টুডেন্টদের ক্ষেত্রে আমাদের এখানে আমি বলবো যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে মানে যারা আছো বা হায়ার স্টাডিজ করতে যাবা কি যাবা না, তোমরা এখনো হচ্ছে অনেক ছোট, তো তোমাদের মেইন ফোকাস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আই থিঙ্ক হওয়া উচিত, বিকজ তুমি যখন ইউনিভার্সিটিতে ওঠো কলেজ থেকে, দ্যাট ইটসেলফ ইজ এ হিউজ ট্রানজিশন। সো তোমার ইউনিভার্সিটি লাইফের সাথে অ্যাডাপ্ট করতে করতে দেখবা যে তোমার সময় চলে গেছে। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে আই উড সাজেস্ট যে ইউ শুড অনলি ফোকাস অন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনার ফোকাস করো and enjoy your life, because it's gonna fly by so fast. So ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে তোমরা লাইফটা এনজয় করে নাও, এন্ড যদি যখন সময় পাবে ভলান্টিয়ার ওয়ার্ক করবে, সো দ্যাট তুমি তোমার সিভিতে হায়ার স্টাডিজ এর জন্য যাও বা জবে অ্যাপ্লাই করো, এনিওয়েজ তোমার সিভিতে যদি তোমার ভলান্টিয়ার ওয়ার্ক থেকে, অবভিয়াসলি ডেফিনেটলি ইটস আ প্লাস পয়েন্ট। সো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমি বলবো পড়াশোনার চাপটা একটু কমও থাকে, সো ইন দ্যাট কেস তোমার বিভিন্ন ভলান্টিয়ার ওয়ার্কের সাথে তোমরা ইনভলভ হতে পারো। ফর এক্সাম্পল বিভিন্ন কনফারেন্স, কোনো কনফারেন্স হলে দেশে, সেই কনফারেন্সে ভলান্টিয়ার হিসেবে কাজ করলা। এখন অনেক সোসাইটিস আছে, IEEE এর আন্ডারে অনেক সোসাইটি আছে, সেই সব সোসাইটি জয়েন করতে পারো তোমরা। সেই সোসাইটিতে থেকে কোনো আউটরিচ ইভেন্ট হলে, যেমন কিছুদিন আগে দেখলাম, আই ডোন্ট ওয়ান্ট সে ইট রং, অপটিক্স সোসাইটি মেবি কোনো কিছু স্কুলে যে কিছু আউটরিচ ইভেন্ট করেছে, তো দেখে ভালো লাগলো। তোমরা ওগুলা করতে পারো, বিভিন্ন স্কুলে যে বাচ্চা কাচ্চাদের বলবা যে কেন they should pursue a career in science, so you guys can do that when you are in first or second year. থার্ড ইয়ারে যারা আছো, থার্ড ইয়ারে ওঠার পর আই উড সে যে তখন তোমরা আরো সাবজেক্টের সাথে যখন ইন্ট্রোডিউসড হবা, সো তখন তোমরা বুঝতে পারবে, দেন ইউ ক্যান ডিসাইড যে তোমার কোন সাবজেক্ট গুলো ইন্টারেস্টিং লাগছে, কোন ফিল্ডে তোমার প্যাশন, তুমি কোন ফিল্ডে যেতে চাও। আই থিঙ্ক ফোর্থ ইয়ারে উঠে তোমার মেজর সিলেক্ট করতে হবে যে তুমি কোন ফিল্ডে মেজর কোনটা হিসেবে নিবে। সো তুমি থার্ড ইয়ারে ওঠার পর তারপর দেন তোমার কোন একটা স্পেসিফিক ফিল্ড ভালো লাগলে তুমি তখন চুজ করবে যে ওকে আমি মেজর করব এই ফিল্ডে, দেন ইউ ক্যান স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট যে আমি কি হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাবো কি যাবো না। দেন ইউ ক্যান স্টার্ট থিঙ্কিং, তারপর কথাবার্তা বলে ইনফরমেশন তুমি কালেক্ট করতে পারো। দেন মানে এটা তুমি তখন থেকে থার্ড ইয়ার থেকে শুরু করতে পারো। থার্ড ইয়ার থেকে তোমার ফোর্থ ইয়ারে যেহেতু প্রজেক্ট করতে হয়, সো থার্ড ইয়ার থেকে ইউ ক্যান গেট ইনভলভ উইথ সাম রিসার্চ ডিপার্টমেন্ট, অন্য সিনিয়রদের সাথে তুমি রিসার্চে ইনভলভ হওয়া শুরু করতে পারো। অ্যান্ড ফোর্থ ইয়ারে উঠে নাফিসা যেটা বলেছে একদম সেমিনারের শুরুতে, যে আইএলটিএস, টোফেল, জিআরই এগুলোর উপর এত সময় নষ্ট করা ঠিক হবে না। তার থেকে তোমার ইউনিভার্সিটি খোঁজা, প্রফেসর খোঁজা, এটাতে তোমার অনেক টাইম অলরেডি ওয়েস্ট হবে। ওয়েস্ট না, ইটস অল পার্ট অফ দ্য প্রসেস, অনেক সময় লাগবে। সো তোমার একদম ফোর্থ ইয়ারের শেষের দিকে যখন আছো তখন, বা এক্সাম শেষ করে তোমরা করতে পারো যে তখন তোমার এক্সাম গুলোর প্রিপারেশন 2 সপ্তাহ আগে, মানে আইএলটিএস টোফেলের কথা বলছি, 1-2 সপ্তাহ আগে প্রিপারেশন নিলেই হবে। আর জিআরই এর ক্ষেত্রে আমি 2021-এ অ্যাপ্লাই করেছি, সো তখন কোভিড এর কারণে জিআরই মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে ওয়েভড ছিল, এন্ড আই থিঙ্ক এট দিস পয়েন্ট এখনো মেবি ওয়েভড। নাফিসা, আই এম নট শিওর অ্যাবাউট ইট। এটা আসলে কিছু কিছু ডিপার্টমেন্ট ওয়েভ করে দিয়েছে, কিছু ইউনিভার্সিটি ওয়েভ করে দিচ্ছে, আবার কিছু এখনো রিকোয়ার্ড।
আচ্ছা, so তো again it all depends on the university and the specific department যে ওই ডিপার্টমেন্টে বা ওই ইউনিভার্সিটিতে জিআরই আমার জিআরই দিতেও হয়নি। আমি যাদের যাদের যেসব ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম জিআরই ওয়েভড ছিল। সো ইউ ক্যান অবভিয়াসলি তোমার যদি দিতে হয় দেন দিবে, বাট আই উড সাজেস্ট এগুলো সবকিছু করো তোমরা তোমার ফোর্থ আন্ডারগ্রেডের এক্সাম প্রজেক্ট সবকিছু শেষ হলে তারপরে, বিকজ তখন থেকেই তুমি যদি হায়ার স্টাডিজ সবকিছু মিক্স করে ফেলো দেন ইউ লুজ ফোকাস অফ দ্য অ্যাকচুয়াল থিং and it can affect your studies. So I would suggest যে সবকিছু তোমরা আন্ডারগ্রেড বা মাস্টার্স সব এক্সাম শেষ করার পরে এই এক্সাম দেওয়া বা হচ্ছে তারপর তোমরা ইমেল করা শুরু করবা এক্সাম সব একাডেমিক এক্সাম শেষ হওয়ার তারপরে। Yeah, that's all about it. And again, application process টা অনেক lengthy একটা process and it can from time to time it can get very depressing, very frustrating যখন তুমি এত মেইল পাঠাচ্ছ বাট ওরকম রিপ্লাই পাচ্ছ না, but you just have to be patient, be patient, just hang in there, and at the end of the day যখন তুমি অ্যাপ্লিকেশন যখন তুমি অফার লেটার পাবে কোথাও থেকে it's all gonna be worth it. So yeah, that's all about it. Thank you very much, everyone. এখন নাফিস স্যার, if you have anything to say, again, আমি বলবো যে Marcia has covered everything pretty well. So আমি আমি প্রেফার করবো যে আই এম ওপেন টু এনি কোয়েশ্চেন, বিকজ এখন আমি যদি স্লাইডে চলে যাই তাহলে অনেক কিছু হুম মিস করে যাব আমি। So I হুম think better if you have any questions, you can ask them. So yeah, তাহলে কোনো ওভাবে specific answer that questions থাকলে easier. হ্যাঁ। yeah. But process মার্শিয়া যেগুলো বললো ইউএসএ ইউকে pretty much same, হয়তো ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্ট প্রফেসর ডিফার করতেছে, বাট the main base processটা pretty much same. থ্যাংক ইউ নাফিসা ম্যাম অ্যান্ড মার্শিয়া ম্যাম। এখন বাকি আমাদের যে প্রোগ্রামের বাকি অংশটুকু হোস্ট করবে আমাদের কো হোস্ট এবং ওয়েব চেয়ারম্যান ফাহমিদা। থ্যাংক ইউ। Thank you, Anmona. চলে যাচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্ড আনসার সেশনে। পার্টিসিপেন্টদের মধ্যে যাদের কোনো কোশ্চেন আছে তারা চ্যাট বক্সে কোশ্চেন করতে পারেন অথবা মাইক আনমিউট করে আমাদের স্পিকারদের কোশ্চেন করতে পারেন। আম- আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ Yeah, নুরজাহান sure, go বলো। ahead. ম্যাম, আপনারা যে বললেন থার্ড ইয়ার থেকে অ্যাকচুয়ালি একটু বোঝা শুরু করা যে কোন ফিল্ডটা চুজ করব না কি করব, বাট ফিল্ড আমি কোন ফিল্ডে যাব বা কোনটা চুজ করব ওইটা চুজ করার ক্ষেত্রে আমার কিসে বেশি ফোকাস করা উচিত? নিজের দেখা যাচ্ছে যে নিজের প্যাশনও ম্যাটার করে, আবার রেজাল্টও যদি খুব একটা ভালো না থাকে তখন দেখা যায় যে একটা অ্যাভারেজ রেজাল্ট বা মিডিওকর একটা রেজাল্ট আছে, বাট ইচ্ছা যে আন্ডার গ্রেডটা ভালো না হলেও পোস্ট গ্রেডটা একটু ভালো করে করার, বা তখন হচ্ছে ফিল্ড চুজ করার ক্ষেত্রে কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? আমার রেজাল্টটা কেমন হচ্ছে ওটার উপর নাকি হচ্ছে প্যাশনের উপর? এটা তো খুবই কনফিউজিং হয়ে যায়, because I'm end of my second year actually right now, so এই That's জন্য। actually a very good question. আচ্ছা আমি যদি বলি তাহলে Yeah, sure. ফলো ইউর প্যাশন। রেজাল্টটা ম্যাটার করে না, মানে ম্যাটার করে না এটা বলা আসলে রেজাল্ট অনেকখানি ম্যাটার করে, বাট আমি জানি যে আন্ডার গ্রাডের রেজাল্ট অনেক কিছুর উপরই ডিপেন্ড করে। আমরা হচ্ছে একসাথে এতগুলো কোর্স করি, এত ডাইভার্স গুলো কোর্স করি, সো অনেক অনেক কিছু অ্যাফেক্ট করে। সো ওইটার উপর ডিপেন্ড করে যে আমি এটাতে এ প্লাস পেয়েছি তো এই জন্য আমি এই ফিল্ডে যাবো, ডাজন্ট মেক সেন্স। তুমি ধরো এখন যদি তোমার প্যাশন যদি হয় সেমি কন্ডাক্টরে, বাট তুমি ওটাতে লেটস সে বি পেলে, ফর সাম রিজন হয়তো কোয়েশ্চেন কঠিন ছিল বা কোয়েশ্চেন কমন পড়েনি বা অনেক কিছুই থাকে যেটার জন্য রেজাল্ট ভালো নাই আসতে পারে। কিন্তু তোমার প্যাশন যদি সেমি কন্ডাক্টর থাকে, ইফ ইউর বেসিক ইজ স্ট্রং, তোমার প্যাশন যদি ওখানে থাকে, ফলো দ্যাট। কারণ তুমি এখানে এসে তুমি আন্ডারগ্রেডে কি পড়েছো বা কতটুকু পড়েছো অনেক খুব খুব কম এটা এফেক্ট করে। এখানে যে তুমি সবকিছু অনেক বলতে পারবো জিরো থেকে না, বাট লিস্ট
অলমোস্ট জিরো থেকে তুমি শুরু করছো যে আমি এখন এই নিয়ে রিসার্চ করবো, আই নো নাথিং অ্যাবাউট ইট। এটা প্রফেসররাও জানে, যে প্রফেসররা জানে যে একটা ফার্স্ট ইয়ার গ্র্যাড স্টুডেন্ট, ও অ্যাকচুয়ালি কিছু জানে না, ওকে এইভাবে শুরু করতে হবে। তো ওইগুলোর উপরে ডিপেন্ড করে। সো ফলো ইউর প্যাশন। তুমি যখন তোমার প্যাশনকে ফলো করে তুমি এখানে আসবে, তখন তোমার যত কোর্সই করা লাগুক না কেন, তোমার ওগুলাই ভালো লাগবে। তুমি এটা ভাবে চিন্তা করছো, তুমি 5টা বছর, 4-5 বছর একটা জিনিস নিয়ে কাজ করছো, সেটা যদি তুমি A+ এর উপর ডিপেন্ড করে এমন একটা কোর্স নিয়ে এমন একটা রিসার্চ করলে যেটা তোমার ভালো লাগে না, ইট ডাজন্ট মেক সেন্স। পিএইচডি ইজ জাস্ট আ ডিগ্রি, তুমি ওটার জন্য কেন এত বছর কষ্ট করবে, তাই না? তো যেটা ভালো লাগে সেটাই করবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক I ইউ would সো say the মাচ। same thing. Obviously you should go for your passion. But I have a question. তুমি যখন বললে যে তোমার রেজাল্টের উপর, what do you mean by this? মানে কোনো একটা স্পেসিফিক কোর্সের গ্রেড তুলে ইজিয়ার হবে? Did you mean that? না ম্যাম, হচ্ছে যেটা কথা সেটা হচ্ছে কি, যে সবাই বলে যে রেজাল্ট হচ্ছে, সিজিপি হচ্ছে একটা স্পেসিফিক বারের উপরে রাখতে হয়, ওইটা যদি মেনটেন করতে না পারি দেখা যায়। আমি সেই অ্যাঙ্গেল থেকে Okay. কোয়েশ্চেন করছি। And সবাই বলে যদি সিজিপিএ 3.75 বা 3.8 এর উপরে না থাকে, দেন ইট গেট টাফার। শোনো, ইট ডাজন্ট এটাও ম্যাটার। হচ্ছে আরেকটা আরেকটা কি বলবো, স্টুডেন্টস, এটাও there is no cut off, I would say. মানে এরকম স্পেসিফিক there is no certified cut off যে তোমার 3.75 এর উপরে থাকতে পারে, I would say। মানে there is actually no cut off। আমি এরকম মানুষকেও চিনি যাদের সিজিপিএ 3.5 এর নিচে, কিন্তু তারা এখন পিএইচডি করে পোস্ট ডক করতেছে, অনেক ভালো জায়গায় আছে। সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার তোমার সিজিপিএ কি। যদি তোমার সিজিপিএ ধরো অনেক কম, হ্যাঁ, বাট তুমি হায়ার স্টাডিজ করতে চাও, তোমার সিজিপিএ এখন কম কেন হয়েছে? দ্যাট মিনস তুমি you're maybe more focused on the research, তুমি সাবজেক্টে মেবি অত ফোকাস করছো না, বাট তোমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে রিসার্চে। সো ইন দ্যাট কেস তুমি শো করবা ইউনিভার্সিটি যে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স হচ্ছে এতগুলো। এন্ড ইউ নেভার নো কখন কে তোমাকে নিবে। মানে ইটস মানে এই জিনিসটা আসলে এত ভ্যারিয়েশন, মানে এই হায়ার স্টাডিজ প্রসেসটা, মানে অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক নেই যে তোমার জিআরই স্কোর এত হলে তোমার সিজিপিএ এত হলে নিবে। এটার কোনো গ্যারান্টি নেই। অবভিয়াসলি হ্যাঁ, ভালো সিজিপিএ থাকা অবভিয়াসলি বেটার, বাট আই উড সে দেয়ার ইজ নো স্পেসিফিক কাট অফ যে তোমার এটার বেশি না থাকলে কিন্তু তোমার জীবনে অনেক অসুবিধা হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট। অ্যান্ড অবভিয়াসলি ডেফিনেটলি তুমি যখন ফিল্ড চুজ করবে, অ্যান্ড পিএইচডি তো আরো বড় কথা, নাফিসা যেটা বললো যে 5-6 বছর একটা স্পেসিফিক ফিল্ডে কাজ করবে, ইফ ইউ ওয়ার্ক ইন এ ফিল্ড দ্যাট ইউ হেট, মানে তুমি ওখানে থাকতে পারবেন। এন্ড ডেফিনেটলি তুমি যদি একটা কোর্স তোমার পছন্দ হয়, সেটা তো তোমার সিজিপিএ ডেফিনেটলি ভালোই হবে। হ্যাঁ, আর আমি এখানে একজনকে চিনি যে সিজিপি 3 এর নিচে ছিল আন্ডারগ্রেডে, সে এখানে পিএইচডি শেষ করে এখন এখানকার ফ্যাকাল্টি। এটা হচ্ছে Yeah, so তোমার see, there ডিপেন্ড is করে। actually, হ্যাঁ, হ্যাঁ, yeah, মানে তোমার সিজিপি কম হতে পারে, এটার জন্য হতে পারে হয়তো তোমার বেসিকটা এখন তখন স্ট্রং ছিল না। কিন্তু তুমি যদি ইফ ইউ লাভ সামথিং, তুমি যদি ইফ ইউ ওয়ার্ক অন দ্যাট, তোমার বেসিক মানে স্ট্রং হয়ে যাবে। আর ওটা যদি স্ট্রং না হুম, থাকে, তুমি পিএইচডি এমনি তো শেষ করতে পারবে না। তো ইটস নট লাইক যে তোমার 8 সিজিপিএ থাকলে তোমার বেসিক স্ট্রং। অনেকে হচ্ছে অনেক কারণে সিজিপিএ ভালো হতে পারে বাট বেসিকটা স্ট্রং না, আবার অনেকে সিজিপিএ কম বাট বেসিক খুবই স্ট্রং। এটা আমরা হুম। মানে আমার পার্সোনালি আমি অনেকজনকে চিনি। তো জাস্ট তুমি কোনটা ভালো লাগে, ভালো ওটা নিয়ে কাজ করতে পারবে কিনা, 4-5 বছর পিএইচডি করবে, আর তারপর আফটার দ্যাট তুমি একাডেমিয়াতে যাও, ইন্ডাস্ট্রিতে যাও, তুমি ওটা নিয়েই কাজ করবে। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইনস্টেড অফ ইউর রেজাল্ট। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। Next question. Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Uh, my question is to exclusively for Nafisa Tabassum ma'am. As you were studying in US, আমার কোশ্চেনটা হচ্ছে ম্যাম হচ্ছে আহ, আমি রিসার্চ নিয়ে অনেক প্যাশনেট, এবং একটু বলতে চাচ্ছি যে আমার হচ্ছে রিসার্চ বেসড কম্পিটিশন একটা ইন্টারন্যাশনাল রেকগনিশন আছে, এন্ড আই এম ডুইং রিসার্চ ফর অলমোস্ট 2 ইয়ার্স। আমি এমন একটা সিচুয়েশন দাঁড়ায় আছি যে আমার কাছে আর 3 মাস আছে, আমি হচ্ছে জিআরই প্রিপারেশন নিচ্ছি এই মুহূর্তে, যে লাইক অগস্টে আমি হচ্ছে জিআরই দেবো। বাট এট দ্য সেম টাইম আমার হচ্ছে লাইক 2টা রিসার্চ পেপার যার কাজ আমি অলরেডি শেষ করছি, বাট সেগুলো লাইক ঝুলে আছে। আমি যদি একটু পুশ করি, সেগুলো হচ্ছে আমি কোথাও না কোথাও হয়তো বা রিভিউ এর জন্য সাবমিট করতে পারবো। তো এট দিস মোমেন্ট আমি হচ্ছে এমন একটা জায়গায় পড়ছি যে আমি জিআরই তে ফোকাস করলে ওটা হচ্ছে আমার ওয়েটটা কমে যাচ্ছে, বা
আমি হচ্ছে যদি এই মুহূর্তে রিসার্চ গুলো কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার মানে টাইম স্পেন্ড কমে যাচ্ছে, বা হয়তো বা ভালো স্কোর তোলা আমার জন্য একটু খারাপ হয়ে যাবে, মানে একটু কষ্ট হয়ে যাবে। তো এট দিস মোমেন্ট আমি যদি ইউএসএ তে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমার কোন জিনিসটা বেশি ম্যাটার করতেছে? লাইক জিআরই স্কোরটা ওভাবে ম্যাটার করতে, মানে এটা কি আমার সিভিতে একটু বেশি ইম্প্যাক্ট ফেলবে, নাকি আমার হচ্ছে রিসার্চ প্রোফাইলটা? আই হ্যাভ অলরেডি 2 পাবলিকেশনস, বাট অ্যানাদার 2 ইজ মানে রাস্তায় আছে। তো ওগুলা কমপ্লিট করাটা আমার জন্য বেশি ইয়ে হবে, কারণ যদি আমি কমপ্লিটলি জিআর এর দিকে ফোকাস করি, ওগুলা হয়তো বা দেখা যাবে যে একটা করতে পারতেছি বা খুব ভালো মতো করতে পারতেছি না। তো এরকম একটা মানে হ্যাঁ, মানে হ্যাঁ, একটা সমান 50-50 সিচুয়েশন হয়ে গেছে। তো আমি এটার জন্য একটা সাজেশন চাচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আমি কি জানতে পারি তোমার ফিল্ড কিসে, মানে রিসার্চ ফিল্ড কিসে আহ, ইন্টারেস্টেড? আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি, পাশাপাশি সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করি। হ্যাঁ, সো মোস্টলি লাইক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তাই না? মানে ইয়া এরকম আমি ডিপার্টমেন্টে ফোকাস। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে, বাট ওই ফিল্ডে আর কি রিসার্চ করি। আচ্ছা, হ্যাঁ, মানে আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক সিএস ডিপার্টমেন্ট জিআরই ওয়েভ করে দিয়েছে। ইভেন অনেক ইসি আমি আমার ঠিক মনে নেই what কোনটা, বাট অনেক ইসি ডিপার্টমেন্ট জিআরই ওয়েভ করে দিয়েছে। সো জাস্ট তোমার যদি এরকম লিস্টে থাকে যে আমি এইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, তাহলে দেখো যে ওদের রিকোয়ারমেন্টস কি, বা কোথায় জিআরই ওয়েব আছে ওগুলো রিকোয়ারমেন্ট, ওসব ইউনিভার্সিটি খুঁজে আগে বের করো, এগুলো বেশি টাইম লাগবে না। ওটা যদি তোমার টার্গেট থাকে, তাহলে তো তোমার জিআরই দেয়াই লাগছে না, রাইট? আর যদি বলতে চাও যে তুমি এখন কোথায় ফোকাস করবো, আই উইল ডেফিনেটলি টেল যে তুমি এখন তোমার রিসার্চে ফোকাস করো। তোমার সব ইউনিভার্সিটি, এখানকার সব ইউনিভার্সিটিতে স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য আই থিঙ্ক জিআরই স্কোর মিনিমাম 305, আই গেস। আমার সময় এরকমই ছিল, 305 or 300 এরকম। তো ইফ ইউ আর কনফিডেন্ট যে 300 এর উপরে রাখতে পারবে, খুব মানে আমার আমার মনে হয় যে তুমি এখন যদি ডিউর হয়ে থাকো বা যে কোনো একটা ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টের জন্য, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য 300 লেভেলের উপরে উঠানো খুব বেশি টাফ না। তো যদি কনফিডেন্ট থাকো যে তুমি এত অ্যামাউন্ট অফ 10% অ্যামাউন্ট অফ ইউর টাইম স্পেন্ড করলে জিআরইতে 300 উপরে থাকবে, দ্যাট ফুলফিলস ইউর রিকোয়ারমেন্টস ফর দ্য অ্যাপ্লিকেশন, দেন ফোকাস অন ইউর রিসার্চ। কারণ আমি ফার্স্টে বলেছিলাম যে প্রফেসরের জন্য তোমার জিআরই ম্যাটার করে না, ইউনিভার্সিটির জন্য জিআরই ম্যাটার করে জাস্ট ফর দ্য রিকোয়ারমেন্ট যে তুমি ইংলিশে কতটুকু প্রফিশিয়েন্ট, জাস্ট ফর দ্যাট। কিন্তু ইট ডাজন্ট স্পেসিফাই যে তুমি এটার জন্য পিএইচডি করার কেপেবল কিনা। তো পিএইচডি করার কেপেবল কিনা ডিপেন্ডস অন ইউর রিসার্চ, ডিপেন্ডস অন ইউর কম্পিটিশন যেগুলো পড়লো। তোমার ডেফিনেটলি এটা তোমার সিভির ওয়েট বাড়াবে। তো জাস্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া লাগে, বা যদি জিআরই ওয়েভ করেই দেয় সব ডিপার্টমেন্ট, তাহলে তো হয়ে গেল। যে ওটা ওগুলো করে ফোকাস অন ইউর রিসার্চ অ্যান্ড কম্পিটিশন। ইয়া, থ্যাংক ইউ ম্যাম। Hello, Assalamu alaikum. Thank you so much to Shoili Miss and Nafisa Miss for your presentation. So, my question, I have two questions actually. So, Nafisa Miss এর কাছে ছিল, since you're working in the semiconductor industry. So, first question টা ছিল হচ্ছে, would you say a PhD is worth it over a master's, especially if your target is industry, right? Especially say embedded industries, like for example, chip design or VLSI, those kind of things. Is it really worth it? And first, that's the first one. And I mean, a side note to that would be MSR funding. Do you think that MSR funding is as prevalent as PhDs and stuff? And the second one, this one I want to know in particular, is that do you get any clean room experience at your current university, or do you think that clean room experience is available everywhere, almost everywhere in the US universities, or how to understand or how to find out which universities have clean room experience and how they'll help you propel in your career? Thank you so much. ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ভালো কোয়েশ্চেন। তো প্রথম যেটা ছিল যে সেমিকন্ডাক্টর মানে ইন্ডাস্ট্রির জন্য পিএইচডি নাকি এমএস ভালো, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি কাজ করছি হচ্ছে প্লাজমা অ্যাপ্লিকেশন নিয়ে। তো প্লাজমার সাইড থেকে মাস্টার্স নিয়ে যদি আমি ইন্ডাস্ট্রিতে যাই, আমি বড় জোর হতে পারবো ইটস লাইক সিনিয়র সায়েন্টিস্ট। যদি আমার মাস্টার্স ডিগ্রি থাকে, এর উপর আমি যেতে পারবো না। এটা হচ্ছে প্লাজমা লেভেলের। পিএইচডি থাকলে আমি রিসার্চ সায়েন্টিস্ট হয়ে যেতে পারবো, মানে রিসার্চ সায়েন্টিস্ট হয়ে যেতে পারবো, উইচ ইজ লাইক মোর মানি অবভিয়াসলি। তো ইট ডিপেন্ডস যে তুমি কোন ফিল্ডে কাজ করছো অ্যান্ড ওটার পার্সপেক্টিভ কি। এখন আমি বলবো যে যদি
সেমি ইন্ডাস্ট্রির এমন ফিল্ডে যেতে চাও যে যাদের কাজের জন্য একটা আন্ডারগ্রেড হলেই এনাফ, রাইট? তাদের কাছে মাস্টার্সও ম্যাটার করতেছে না, করে না, বা পিএইচডিও ম্যাটার করে না। আবার আবার ওদের কাজে যদি এমন লেভেল থাকে যে একটা মাস্টার্স এর স্টুডেন্ট হলে দ্যাট ইজ এনাফ, তাহলে ওদের পিএইচডিও লাগে না। সো ইট ডিপেন্ডস অন যে ইন্ডাস্ট্রির তোমার কোন পজিশনে মানে তাদের ওপেনিং আছে এন্ড কোন ফিল্ডের জন্য ওপেনিং আছে। তো পিএইচডি থাকলে অবভিয়াসলি ওরা এটা প্রেফার করে, যদি তুমি ধরো একটু হায়ার লেভেলে যেতে চাও। আর হ্যাঁ, হায়ার লেভেলে যেতে চাইলে পিএইচডি ডাজ হেল্প। আর আমার আমার সাইড থেকে যে প্লাজমা অ্যাপ্লিকেশনের থেকে পিএইচডি ছাড়া আসলে কোনো ইন্ডাস্ট্রিতে ভালো জব পাওয়া পসিবল না। সো ওয়ান, মাস্টার্স এর ফান্ডিং এর জন্য বলবো, মাস্টার্স এর ফান্ডিং একটু টাফ। এখানে প্রফেসরদের যে কোনো ধরনের প্রজেক্ট ফান্ডিং 2-3 বছরের থাকে। তো একটা প্রফেসর যখন 2-3 বছরের ফান্ড, মানে 3-4 বছরের থাকে, তো তাদের যখন এত লং টার্ম ফান্ডিং থাকে, তারা একজন স্টুডেন্ট চায় যে 3-4 বছর কাজ করবে। তারা চায় না যে 2 বছরের জন্য একজন স্টুডেন্টকে হায়ার করে বাকি 2 বছর তার কোনো কাজ করার কেউ থাকবে না। তো নট ইম্পসিবল বাট ডিফিকাল্ট মাস্টার্স এর ফান্ডিং। আর হচ্ছে আরেকটা কোয়েশ্চেন ছিল ক্লিন রুম এক্সপিরিয়েন্স। ক্লিন রুম এক্সপিরিয়েন্স আমার কাজের জন্য লাগে না, কিন্তু অন্যান্য কাজে যেমন ইসি ডিপার্টমেন্টে ক্লিন রুম আছে, এবং ওটার কাজ করার এক্সপিরিয়েন্স আমি অনেক কিছু নিজে ওখানে কাজ করে। সো ইট ডিপেন্ডস অন তুমি কোন কোন সেক্টরে কাজ করছো। তোমার কাজের জন্য যদি ক্লিন রুমে যাওয়া লাগে, ক্লিন রুম এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়, তাহলে অবভিয়াসলি ইউ উইল হ্যাভ ক্লিন রুম এক্সপিরিয়েন্স ইন ইউনিভার্সিটির ভেতরেই। তো অপরচুনিটি এন্ড তোমার এখানে কি ধরনের মানে তোমার কাজের কেপাবিলিটি, কাজ করতে পারবে কিনা বা ইন্ডাস্ট্রিতে হেল্প হবে কিনা, এটার কোনো কোয়েশ্চেন আসলে, এটা কোয়েশ্চেন করার কোনো প্রয়োজন নেই ইউনিভার্সিটি। তোমার কাজের জন্য যদি দরকার হয় ক্লিন রুম এক্সপিরিয়েন্স, তোমার প্রফেসর ওই এক্সপিরিয়েন্স তোমার জন্য ক্রিয়েট করে দেবে, রাইট? এই জন্যই আমরা আসলে ইউএসএ তে আসি, কারণ এখানে এক ধরনের অপরচুনিটি থাকে যে তোমার আর কোনো বাধা থাকে না। ক্লিন রুম এক্সপিরিয়েন্স ওয়ান, যে হ্যাঁ ইউনিভার্সিটির জন্য তোমার ক্লিন রুম এক্সপিরিয়েন্স যদি তোমার কাজের জন্য দরকার হয় তাহলে তুমি পাবে। অনেক আমাদের ইউনিভার্সিটি ক্লিন রুম আছে, তো অনেকে এখানে কাজ করে। আর আমি যেটা হচ্ছে যে আমার ক্লিন রুম এক্সপিরিয়েন্স নেই আমার কারণ আমার কাজের জন্য লাগে না। বাট আমি হচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিটে গিয়েছিলাম অ্যাপ্লাই ম্যাটেরিয়ালস এ, তখন হচ্ছে যে আহ, আমার এক্সপিরিয়েন্স নেই, বাট দে শোড মি দ্য ক্লিন রুম, যে ইফ ইউ আর ইন্টারেস্টেড, তোমার এটা হচ্ছে ক্লিন রুম, এখানে এ ধরনের কাজ হয়। সো তুমি ইটস জাস্ট ম্যাটার অফ লাইক তোমার হয়তো 1 উইকের মতো একটা ওয়ার্কশপ করাবে যে হোয়াট ইউ হ্যাভ টু ডু, বাট ইটস নট দ্যাট ইম্পসিবল যে তোমার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স না থাকলে তুমি পরে ক্লিন রুমে কাজ করতে পারবে না। ডাজ দ্যাট আনসার ইউর কোয়েশ্চেন? Alright, thank you so much. একটা follow-up ছিল, if you are willing. Yeah, So sure. PhD versus MS, like I've heard of people mastering out, right? So they go for a PhD and then they do something, and 2 or 3 years later they take a master's and out. Does this carry a negative connotation, and is this really advisable? মানে বলতে চাচ্ছি যে পিএইচডির সাথে মাস্টার্স নিচ্ছে না পিএইচডি করে মাস্টার্স PhD নিচ্ছে? half core, they can't carry on or some other way, and then they get the masters and they quit the PhD. Does এটা this কি carry a নেগেটিভ negative connotation? নেগেটিভ কি তোমার জব অ্যাপ্লিকেশনে নাকি তোমার Job প্রফেসর? application or professor, is there any sort of negative side attached to this, or is this seen as something normal? ইটস নর্মাল নেগেটিভ। সো তোমার এটা হচ্ছে তুমি এটা এভাবে চিন্তা করো যে তুমি একটা কমিটমেন্ট আসছো তোমার প্রফেসরের কাছে যে আমি পিএইচডি করব, বাট আমি 2 বছর পর আমি আর করবো না, সো আমি ছেড়ে দিচ্ছি। সো এটা তোমার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে প্রফেসরের কাছে, যে প্রফেসর তোমাকে কিভাবে নিচ্ছে। বাট ইটস ফাইন। 2 বছর পর যদি মনে হয় যে না, আমি আর পারছি না, আমি আর করবো না, আমি আর 4 বছর কাজ করবো না, তোমাকে জোর করে কেউ কাজ করাবে না। তোমার প্রফেসর, ইফ হি অর শি ইজ আ গুড পার্সন, তোমাকে সে বলবে যে ওকে, সো টেক আ মাস্টার্স এন্ড লিভ, দ্যাটস ফাইন। জব অ্যাপ্লিকেশনে ইট ডাজন্ট ম্যাটার। জব অ্যাপ্লিকেশনে তোমাকে জাস্ট দেখবে যে তোমার ডিগ্রি কি, তো মাস্টার্স ডিগ্রি, ইট ডাজন্ট, ইউ ইউ ওন্ট সে না যে পিএইচডি ড্রপ আউট এন্ড মাস্টার্স। তো এটা তো ইন্ডাস্ট্রিতে ম্যাটার করে না। আর একাডেমিয়াতে তুমি এখন এটা যদি এরকম হয় যে তুমি হয়তো আরেক জায়গায় পিএইচডি করছো, পিএইচডি করতে যাবে, তখন অনেক সময় এটা ম্যাটার করে যে প্রফেসর যদি খোঁজ খবর নেয় যে আগের ইউনিভার্সিটিতে কিরকম ছিল, তখন যদি তোমার এই প্রফেসরের সাথে তোমার রিলেশন কিরকম, সে যদি বলে যে না সে পিএইচডির জন্য আসছিল, হি ইজ নট কমিটেড এনাফ, তো কমিটমেন্ট রাখতে পারেনি, তো দ্যাট দ্যাট
দ্যাট ম্যাটার্স, বাট ইট ডিপেন্ডস তোমার আর তোমার প্রফেসরের সাথে কিরকম রিলেশন ছিল। বাট জব অ্যাপ্লিকেশনের জন্য ইট ডাজন্ট ম্যাটার। নেগেটিভ ইম্প্যাক্ট, হয়তো প্রফেসরের সাথে তোমার নেগেটিভ একটা ইম্প্যাক্ট চলে আসবে, বাট তোমার পার্সোনাল রিলেশন ভালো থাকলে and সে যদি তোমার বুঝে যে ইউ আর স্ট্রাগলিং বা ইউ ডু নট ওয়ান্ট টু ডু ইট, ইটস ফাইন। ইটস ভেরি কমন হিয়ার। বাট আই উইল সাজেস্ট যে যদি কমিটমেন্ট করে আসো, পিএইচডি করবে, তোমার ইউর ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস আর তোমার রেজাল্ট কি এসব, যদি প্রফেসর বলে যে হি অর শি ওয়ান্টস ইউ, তখন তোমাকে অ্যাডমিশন দিয়ে দিবে। তো অনেক ইউনিভার্সিটি আমি বলবো না, অনেক ডিপার্টমেন্টে থাকে যে তুমি ফার্স্ট এখানে আসবে, ইউনিভার্সিটি উইল গিভ ইউ ফান্ডিং ফর আ ইয়ার, তোমার অ্যাডমিশন হয়ে গেলে ফর এ ইয়ার, তারপর তুমি প্রফেসরের সাথে কথা বলে তার ফান্ডিং এ যাবে, রাইট? এখন খুঁজবে কি হবে, এটা হচ্ছে টক টু ইউর প্রফেসর। when you are emailing your professor, তোমার প্রফেসরই বলবে যে আমার ফান্ডিং আছে, লেটস সে ইফ ইউ আর টার্গেটিং ফর ফল 25, তো তুমি উভয় বলবে যে আমি ফল 25 জয়েন করতে চাই, সো ইফ ইউ হ্যাভ ফান্ডিং অর নট। তখন প্রফেসর বলবে যে আমার কাছে ফান্ডিং আছে, ইউ ক্যান জয়েন, অর নো আই ডোন্ট হ্যাভ ফান্ডিং। তো সেটা তো তুমি ডিরেক্টলি বলে দেবে, রাইট? আর ইউনিভার্সিটির জন্য যেটা হয় যে সেন্ট্রাল ফান্ডিং, ইউনিভার্সিটি ফান্ডিং এর জন্য আসলে তাও আমি বলবো যে আগে প্রফেসরের সাথে কথা বলে আসবেন। কারণ প্রফেসর যদি বলে যে ওকে আই ক্যান ফান্ড ইউ আফটার এ ইয়ার, তাহলে তুমি ইউনিভার্সিটি ফান্ডিং এর জন্য এক বছর কাজ করে তুমি প্রফেসরের ফান্ডিং এ চলে গেলে। বাট এরকম যদি হয় যে তুমি কোনো প্রফেসরের সাথে কথা বললে না, তুমি জানো না যে প্রফেসর নিবে কি নিবে না, তোমার ইউনিভার্সিটির তোমার সবকিছু দেখে তোমাকে অ্যাডমিশন দিয়ে দিল, নাও ইউ স্টার্ট টকিং টু প্রফেসরস। বাট তখন হবে কি যে তুমি ধরো অ্যাডমিশনের পরে যদি প্রফেসর রিচ আউট করো, প্রফেসরের কাছে ফান্ডিং আছে, লাইক সে ফল 25 এ জয়েন করলে তোমার ফল 26 এর পরে ফান্ডিং আছে, কিন্তু তোমার আগে আরেকজন অ্যাডমিশনের আগে বলেছে যে হি অর শি ইজ ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ দেম, তখন সে প্রেফার করবে তোমার আগে তাকে, রাইট? তখন তোমার কাছে কি হবে, তোমার ইউনিভার্সিটি ফান্ডিং আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে ফর এ ইয়ার, বাট এক বছর পর তোমার কোনো প্রফেসর নেই, রাইট? তখন তোমার ফান্ডিংটা কোত্থেকে আসবে? ইউ ডোন্ট নো। তো ফান্ডিং এর জন্য ওটা বলবো টক টু দ্য প্রফেসর ফার্স্ট। ইউনিভার্সিটি রিকোয়ারমেন্টস কি, যে সেন্ট্রাল ফান্ডিং কি ফান্ডিং না, সেন্ট্রাল ফান্ডিং হলে কত বছর ফান্ডিং দিবে, আর যদি প্রফেসর থাকে প্রফেসর ফান্ডিং কবে থেকে শুরু করতে পারবে, কত বছর ফান্ডিং দিতে পারবে, অ্যান্ড হচ্ছে ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু ওয়ার্ক উইথ দ্যাট ফ্যাকাল্টি অর নট, রাইট? অ্যান্ড তুমি কিভাবে চুজ করবে যে বেস্ট অপশন কি না, রিসার্চ মানে তোমার প্যাশন ছাড়া যে ইটস গুড ফর ইউ অর নট ইজ দ্য স্টাইপেন্ড। জাস্ট তুমি এখন যেখানে অ্যাপ্লাই করবে ওখানকার স্টাইপেন্ড, তোমার অ্যাকোমোডেশন, গ্রোসারি এসবের পর তোমার কাছে কত, মানে তোমার লিভিং কস্টের জন্য ওই স্টাইপেন্ডটা এনাফ কিনা, ওটা জাস্ট একটু খোঁজ খবর নিলে বের হয়ে যাবে। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইজ গুড এনাফ ফর মি, যে তুমি একা থাকবে বা ফ্যামিলি নিয়ে থাকবে, ওই স্টাইপেন্ডে তোমার সবকিছু কভার হয়ে যাবে, দেন দ্যাট ইজ দ্য বেস্ট অপশন ফান্ডিং ওয়াইজ। আরেকটা জিনিস হচ্ছে, লেটস সে তোমার কাছে দুই ধরনের অপরচুনিটি আছে, একটা অপরচুনিটি হচ্ছে সাউথ ডাকোটা, আর একটা অপরচুনিটি হচ্ছে নর্থ ক্যারোলাইনা, যেখানে আমি আছি। দুইটাই ভালো অপশন। সো তোমার জন্য বেস্ট কোনটা? প্যাশন দুইটাতেই ভালো, স্টাইপেন্ডও দুইটাতেই ভালো, তখন তোমার ম্যাটার করা হচ্ছে ওয়েদার। যত যাই বলে যে মনে হয় যে না ওয়েদার কোনো ব্যাপার না, বাট গ্লুমি ওয়েদার ডাজ ম্যাটার ওয়েন ইউ আর ডুইং আ পিএইচডি, বিকজ অলরেডি তুমি কাজ করছো, সারাদিন কাজই করবা। ওয়ান থিং ক্যান, মানে যেটা তুমি এনজয় করবা যে একটা ভালো ওয়েদার, একটু বাইরে যেতে পারবে, বাট জাস্ট নট গ্লুমি, যে তুমি অলরেডি কাজ করছো, ইউ আর অলরেডি গ্লুমি না, সো ওয়েদারও গ্লুমি থাকলে ইট ডাজন্ট চিয়ার ইউ আপ, রাইট? তো তখন তোমার ওয়েদারটা ফ্যাক্টর হয়ে যায়। যে সাউথ ডাকোটা হচ্ছে অনেক স্নো পড়ে, মানে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে স্নো থাকে, গ্লুমি থাকে, অনেক ঠান্ডা পড়ে। নর্থ ক্যারোলাইনা ইজ বেস্ট ওয়েদার ওয়াইজ, আমি নট লাইক আমি এখানে আছি বলে, বাট ওয়েদার ওয়াইজ এখানে এটা এটা খুবই ভালো একটা জায়গা। তো তুমি যদি দুইটা কম্পেয়ার করো যে ওয়েদার ওয়াইজ, তখন তুমি নর্থ ক্যারোলাইনা চুজ করবে, রাইট? সো ফার্স্ট প্যাশন, দুই হচ্ছে ফান্ডিং, তিন হচ্ছে তোমার অ্যাকোমোডেশন, স্টাইপেন্ড, লিভিং কস্ট কভার করবে কিনা, চার হচ্ছে ওয়েদার অবভিয়াসলি। তো এসবের উপরেই তোমার ডিপেন্ড করছে তোমার জন্য বেস্ট অপশন কোনটা। I hope that answers your question. থ্যাংক ইউ ম্যাম। মাসিয়া জামান ম্যাম।
হুম। আপনি এই কোশ্চেনে কোনো আনসার দিতে পারবেন? ইউকে তে ফান্ডিং এর কেমন? ক্ষেত্রে ইউকে ইজ ভেরি গ্লুমি weather. So আসার You আগে can you can আমি yeah, you এরকম can prefer অনেক USA over UK. কন্টেন্ট ইয়া ইউকে চুজ করার কারণ নাফিসা যেটা বললো যে কোনো একটা জায়গায় ডেফিনেটলি ফান্ডিং কিভাবে তুমি ম্যানেজ করতে পারবে এটা অলরেডি নাফিসা কভার করেছেন এন্ড ইউকেটা তো আমি বললাম আনফরচুনেটলি ইউকেতে ইন্ডিভিজুয়াল কোনো ফান্ডিং নেই, ইউ হ্যাভ টু লুক ফর স্কলারশিপস। ফান্ডিং এর পর and আমি প্যাশন তো তোমার আছেই, প্যাশন অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে, বাট কিছু পার্সোনাল ফ্যাক্টর থাকে যেটার উপর যেটা আই থিঙ্ক যেটাকে আমাদের প্রায়োরিটাইজ করা উচিত। ইউকে আসার কারণ হচ্ছে আমার কিছু পার্সোনাল রিজন ছিল, সেটার কারণে আমার ইউকে চুজ করা। সো সবার ক্ষেত্রে সেই ড্রাইভিং ফ্যাক্টরটা থাকা উচিত যে পার্সোনাল নিজের কিছু পার্সোনাল ফ্যাক্টর থাকতে পারে, সেগুলো ওয়ে ইন করে উই শুড মেক এ ডিসিশন এন্ড ওয়েদার অবভিয়াসলি ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। আই ডিডন্ট রিয়েলাইজ যে আসার আগে যে ইটস সো গ্লুমি, ইটস গনা বি সো গ্লুমি। এখানে আসার আগে আমি দেখেছি যে হ্যাঁ, ব্রিটিশ পিপল দে অলওয়েজ টক, অল দে ক্যান ডু ইজ টক অ্যাবাউট দ্য ওয়েদার। একটু সানি ওয়েদার হলে দে গেট সো হ্যাপি। নাও আই নো ওয়াই, বিকজ ইটস সো রেয়ার। If we get 1 or 2 sunny days in the year, we feel like, oh yeah, it's worth it. So yeah, weather could be মানে it's a contributing factor. But তার পাশাপাশি তুমি ফ্যামিলি নিয়ে যাবে না একা যাবে, সেগুলা পার্সন টু পার্সন ভ্যারি করে, এগুলো সবকিছুই আই গেস। এই তুমি কোথায় যাবে এটা varies ডিপেন্ডিং অন দ্য পার্সন, তোমার প্রেফারেন্স কি কি। সো সেগুলো ওয়ে ইন করে you should make a decision যে কোন অপশন তোমার জন্য ভালো হবে। And obviously you can talk to your সিনিয়র্স যারা অলরেডি আছে, তাদের ইনপুট নিয়ে ফিডব্যাক নিয়ে দেন ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন তুমি কোথায় যাবে। ইয়া চ্যাট বক্সে একজন থ্যাংক লিখেছে ইউ ম্যাম। হাউ হ্যাঁ, মাচ চ্যাট টাইম বক্সে কোশ্চেন yeah okay how much time should I wait for approaching the next professor if I do not get reply from the previous professor? I would say give the professor maybe a week or two to see if the Nafisa, what do you say? হ্যাঁ, Yeah. 2 weeks is good enough. Also তুমি কোন সময় অ্যাপ্রোচ করছো সেটাও দেখতে হবে। লেটস সে Mm, সেমিস্টারের শেষে অ্যাপ্রোচ করছো, তখন প্রফেসরস আর ভেরি বিজি উইথ গ্রেডিংস yeah, এন্ড এভরিথিং, yeah. তখন তোমাদের ওনাদেরকে একটু টাইম দিতে হবে। তারপর Mm, দেখতে হবে যে এই সময় ইউএসএ তে বা ইউকে তে কোনো লং উইকেন্ড আছে কিনা বা উইকেন্ড আছে কিনা, yeah. ওইটার উপর ডিপেন্ড করে প্রফেসর অনেক সময় আহ দেরিতে রিপ্লাই দেয়। বাট ইফ ইউ ওয়েট ফর 2 weeks and approach another professor, that is justified. তখন প্রফেসররা কিছু বলতে পারবে না যে ওকে আমাকে I think অ্যাপ্রোচ in the করেছে। meantime you can send a reminder email to the professor and তারপরেও যদি রিপ্লাই না দেয় obviously then you can approach another one. And নাফিসা যেটা বললো এটা আমার স্লাইডেও ছিল যে যখন তোমরা ইমেল করবা দেখবা যে ওই স্পেসিফিক কান্ট্রিতে কোনো হলিডে চলছে কিনা, try to avoid those timelines, holiday season, long weekends. Yeah. থ্যাংক ইউ ম্যাম। Any more questions? পার্টিসিপেন্টদের মধ্যে আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মেবি আর কোনো কোশ্চেন নাই। Yeah. তাহলে আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন এখানেই শেষ করলাম। আমরা একদম আমাদের ইভেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর নাফিসা তাবাসসুম ম্যাম এন্ড মাসিয়া জামান ম্যাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বিজি স্কেডিউলের মাঝে আমাদেরকে এতটুকু টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর